জানলাম যে তাহফিম আজকে আমাদের এখানে আছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে SMS পোল, থাকছে ডক্টর তাজুল ইসলাম যিনি তার মূল্যবান মতামত জানাবেন অনুষ্ঠান শোনার পরে। এনশিওর করছি ফোনে থাকে ডক্টর তাজুল ইসলাম। শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। তাহফিম, তোমাকে আমি তুমি করেই বলবো কারণ তুমি ইউ আর অনলি 17 রাইট নাও, 18 এ পা দিতে যাচ্ছ। তুমি আজকে এখানে কেন কনফেস করতে আসলা? এবং আমি ঠিক জানি না 17 ইয়ার্স এর একটা স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তুমি ও লেভেল করছো? ভাই আমি ও লেভেল রিসেন্টলি কমপ্লিট করেছি, আমি এখন এ লেভেলে স্টেপ। ওকে, সো ও লেভেল তুমি কমপ্লিট করেছো, রেজাল্টটা আসেনি। রেজাল্ট এখন আসবে। তো এরকম একটা বয়সে আসলে তোমার কি বা ভুল থাকতে পারে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে তুমি এরকম একটা সাহস নিয়ে আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের ভুলের কথাগুলো বলতে যাবে, কেন? মানে এই ফিল্ডটা তুমি কেন, কিভাবে আসলে তোমার মধ্যে? আমি চাই না আমার মতো আর কেউ এরকম স্টেপে পা দেখ, বা আমার মতো আরেকটা তাফিম হোক, আমি চাই না। তুমি চাও না, ফাইন। আর তুমি কি রেডিও শুনেই এই সিদ্ধান্তটা নিয়েছো নাকি কেউ তোমাকে বলেছে? যে আমার একটা মানে ফ্রেন্ড বলা যায়, ওই আমাকে বলেছে যে ট্রুথটা রিভিল করা উচিত, না হলে আরো লাখ লাখ মানুষ এটাতে আসবে। ফাইন। তো তুমি অনুষ্ঠানটা সম্পর্কে কি আগে থেকে জানতে? জি হ্যাঁ, আমি মাঝে মধ্যে শুনতাম কিছু কিছু সময় যখন আপনার এক্সাম টাইম থাকে, যদি রাত জেগে থাকে তখন ভাই আপনাদের শোটা মাঝে মধ্যে শুনি। এক্সেলেন্ট। আমরা তোমাকে ফ্লোর দিচ্ছি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। তাহফিম আজকে আমাদের এখানে আছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। এটা একটা, আমি বলবো যে যেহেতু আমরা 18 এর পরে সুযোগ দিই, এটা একটা ভেরি স্পেশাল স্টোরি এবং ও খুবই আপার রিচ একটা ফ্যামিলি থেকে এসছে এবং ওর এজ হচ্ছে 17 থেকে 18 এর মাঝামাঝি, 17.5 আমরা বলবো, এবং ও লেভেল কমপ্লিট করে স্টুডেন্ট, ও ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। সে আজকে এসেছে তার ভুলগুলো কনফেস করার জন্য, হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমরা শুরু করতে চাই একবারে ছোটবেলা থেকে, এবং আমি তোমাকে বলবো যে তুমি যেভাবে কথা বলো বাসায় ঠিক সেভাবেই বলো আমাদের সাথে। ভাইয়া একদম ছোটবেলা থেকে আমি ছিলাম একটু উইক টাইপের, কম্পারেটিভলি সবার থেকে উইক, একটু ভীতু। আর ভাইয়া আমি মানে একটু মানে নিজের দাম দেখাইতে চাইতাম, মানে সব আমি খুব অ্যাটেনশন সিকারই বলা যায়। আমি দেখাইতে চাইতাম আমি খুব বাট এটা করতে গিয়ে ভাইয়া কেউ কিন্তু আমাকে খুব একটা পাত্তা দিত না, ফ্যামিলি বা যেরকম ভাইয়া আমি ধরেন সকালে উঠছি ঘুম থেকে, উঠে ভাইয়া আমি খুব দেরি করে উঠি, তখন আমি কখনো নিজে নিজে ঘুম থেকে উঠি না, আম্মুর গালি শুনে উঠি অথবা আব্বুর গালি শুনে, গালি দিয়ে উঠি। উঠার পরে আমি যখন ব্রাশ করতে যাই তখন আমার খেয়াল পড়ে আমি স্কুলে গেলে তো ওই দুইজন ছেলে আছে, ওদের নামটা ভাইয়া রিভিল করা যাবে না, আমাদের ক্লাসে পড়ে ভাইয়া, মানে র্যাগিং, একটা ওয়ান টাইপ অফ র্যাগিং আমার ক্লাসে স্টিল আমাকে র্যাগ করে। ওদের জুতা পলিশ করায়, ওদের গার্লফ্রেন্ডের পা ধরায়, ওদের নোটস লেখায়, ওদের ডিফারেন্ট টাইপস অফ অড জবস করায়। ওয়ান মিনিট। ফার্স্ট অফ অল, এটা তুমি যেই বয়সের কথা বলছো সেটা মনে হয় একটু ম্যাচিউর বয়স, লাইক তখন তুমি কিছু না কিছু হলো বুঝো, মানে তখন ভাই আমি ধরেন ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ো, ওই সময় তোমাকে র্যাগিং করছে তোমারই ক্লাসমেট? আমারই ক্লাসমেট। কেন বাধ্য করা তো কিভাবে? বাধ্য করে তো ভাইয়া ওরা আমার গায়ে হাত তুলতো, এটাই জাস্ট আমি একটু মারপিট ভয় পেতাম, ওরা আমাকে মারবো বলে ভাই আমি ভয় পেয়ে যেতাম, ওরা আমাকে চামচা ডাকতো, এবং এগুলো তুমি করতে বাধ্য হয়ে করতাম। আর না হলে ওরা আমাকে কমপ্লেন করনি কখন স্কুল টিচারের কাছে? কমপ্লেন করলে উল্টা আরো মাইর, ওরা সিনিয়রদেরকে দিয়ে। এটা ভাইয়া ওদের মানে ওরা একটা পাওয়ার, একটা ক্রেডিট ওদের, তো গ্রুপ মেইনটেইন করে, তারা গ্রুপ মেইনটেইন করে। তো ভাইয়া ওরা আপনার যথাযথ আমি স্কুলে যেতে যেতাম না, ভয় পেতাম, হয় পেট ব্যথার অ্যাক্টিং করতাম, মাথা ব্যথার, বাট আমার বাবা মা কিছুতেই শুনতো না, পাঠাবেই। তুমি তোমার আব্বু আম্মুকে কখনো এই প্রবলেমটা বলো নাই যেগুলো করে আমার সঙ্গে? না, অ্যাকচুয়ালি আমার বাবা মা কখনো আমাকে টাইমে দিতে পারতো না, আমার বাবা মা দুজন সার্ভিস করে, দুজন জব করে। লিসেন দিস স্টোরি ভেরি ভেরি কেয়ারফুলি। আজকে এখানে 17 ইয়ার্স এর তাহফিম এসছে, ও ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট এবং হি ইজ ভেরি ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট, এবং আজকে ও কনফেস করছে যাহা বলিব সত্য বলিবতে। ফর দ্য ফার্স্ট টাইম আমি বলবো যে এরকম একজন ছেলেকে আমরা পেয়েছি যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে এবং সে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো আপনাদের সামনে রিভিল করতে যাচ্ছে জেবিএসবির মাধ্যমে। স্টোরিটা খুব ভালো করে শুনবেন, কারণ আমরা বিশ্বাস করি অনেক ক্লাস পিপল আছেন, ক্লাস পিপল বলতে আমি হাই সোসাইটির মানুষকে বোঝাচ্ছি, কিংবা আপার মিডল ক্লাস যারা মান সম্মানের ভয়ে নিজের ভুল বা অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে আনতে চান না, তাদের জন্য আজকের এই স্টোরিটা ইজ ওয়ান কাইন্ড অফ স্ল্যাপ ফর দোজ পিপল যারা আসলে বাইরে আসলে অনেক বড় ধরনের নিজেদেরকে হাম্বর তাম্বর বলে প্রেজেন্ট করেন, কিন্তু ভেতরে আসলে একেবারেই মানে অসার শূন্য যেটাকে বলে, বা সার শূন্য যেটাকে বলে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় বিবেক জাগানোর একটা কাজ আজকে তাফিম করবে। তো আমরা ওকে একটু মনোযোগ দিয়ে শুনবো প্লিজ। সময় দিতাম না, মানে আমি তোমার বাবা মা সম্পর্কে ইন ডিটেল আমি জানার সুযোগ দিব না আজকে আমাদের লিসনারদেরকে, কারণ তাদের মান সম্মানে ব্যাঘাত করবে, এটা আমি চাই না। বাবা কি করতো তোমার? আমার বাবা গভর্নমেন্ট জব করতো, আর মা প্রাইভেট একটা ব্যাংকে আছে।
তো ধরেন কয় ভাই বোন তোমরা? আমরা ভাই 2 ভাই। তুমি কি বড়? ভাই আমি বড়। আচ্ছা। আমার বাবা মা সকালে 8টা বাজে বের হইতে হয়, রাতে 10টা 11টা করে বাসায় আসতো। এটা আপনার প্রত্যেকদিন কমন হয়ে গেছে আমাদের। ওকে। আমাদের দেখাশোনা একটা জাস্ট কাজের মেয়ে ছিল, আর বাবা মা যেহেতু বাসায় না একলা, আমরা নানু বাসায় থাকতাম। আর আমরা চিরং থাকতাম তখন। ওকে। তো ভাইয়া আপনার যখন আমাকে ওরা র্যাগিং করে, আমি খুব করি, অ্যাক্টিং করি, বাবাকে দেখাই, বাট স্টিল আমি কান্না শুরু করলে বাবা আমাকে একটা থাপ্পড় মেরে বলছে, দেখ তোর ছোট ভাইটার দিকে দেখ, ও রেডি হয়ে বসে আছে, স্কুলে যাবে, তুই এখনো রেডি হস নাই, লজ্জা শরম নাই, এভাবে করে একটা দিত। আমি চুপ করে থাকতাম। তো আমি কিন্তু ইচ্ছা করে আপনার জামা কাপড় আস্তে আস্তে পরতাম, আস্তে আস্তে সব কাজ করতাম, মানে লেট করুক যেভাবে হোক, লেট হইতেই হবে আমার। ওকে। কিন্তু আপনার মানে আমার বাবা আমাকে রাজার ছেলে, লাট সাহেবের পোলা, মানে অনেক গালিগালাজ করে ব্যাট দিয়েও পিটাইছে। সামটাইমস এরকম সকালবেলা আমি এটার জন্য বেতারও মার খেয়েছি। তো আমি যাওয়ার সময় ভাই আমি সকালে উঠে যেটা আমার লাইফে আমি ভালো লাগে, আমার সবসময় সকালে উঠে ওটা হচ্ছে ভাই, আমি একটু ছেলে মানুষ, আমি একটু গাড়ির প্রতি আছিলাম 5-এ। তো ভাই আমি 9 বছর থাকতে আমি ড্রাইভিংটা শিখে ফেলি। ওকে। তো আমি যখন আমার গাড়িটা দেখে আমার মনটা একটু ভালো লাগে। সিলভার কালার ভাই আমার একটা এক্সকোরলা ছিল আমার বাবার। তো আমরা দোনো ভাই ওইখানে গেলে, দোনো ভাই নিচে নেমে ডাকলাম, তৎক্ষণাৎ আমাদের ড্রাইভার মামুন হর্ন দেওয়া শুরু করতো যে তোমরা লেট করছো। আমি স্কুলে ভাইয়া তখন আমি পড়ি মনে হয় আপনার 7 বছর স্কুলটাতে। তো আপনার দারোয়ান গুলা বলতো, প্রত্যেক ভাইটা আমার জন্য কমন হয়েছে, আর ঢুকতে দিব না আজকে, লেট আর ঢুকতে দিব না। কিন্তু কেন ঢুকতে দাও তোমরা, যেটা আমার মনে চলতো, না দিত আমার জন্য একটু বেটার, তো অন্তত একদিন বাঁচতাম। কিন্তু না, ঢুকতে দিত। তো ঢুকার সময় আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে হে আল্লাহ, আমাদের ওই দুজন যেন না থাকে, ওই দুজনের মধ্যে ভাইয়া আপনার একজন একটু বেশি র্যাগিং করা, অন্তত ও যেন না আসে। আর আমার ছোট ভাই অ্যাসেম্বলিতে দৌড় দিত, আর আমি ভয়ে অ্যাসেম্বলিতে যাইতাম না, কারণ অ্যাসেম্বলিতে আমাদের নিয়ম ছিল যে পলিশ শু থাকতে হবে, ইউনিফর্ম পরিষ্কার থাকতে হবে। তো ওই দুইটা র্যাগিং এর এরা কি করতো ভাই, আমার জুতার মধ্যে ইচ্ছা করে পাড়া দিয়ে দিত, তারপরে আরেকজনকে ধাক্কা দিয়ে আমার নাম দিত, বা আমাকে একটা ধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দিয়ে পানিশমেন্ট। মানে অ্যাসেম্বলিতে সবার সামনে পানিশমেন্ট খাওয়া হচ্ছে, আমি চিন্তা করলাম আমি ক্লাসে যাই, অ্যাসেম্বলি না অ্যাটেন্ড করার একটা পানিশমেন্ট খাই, ওটা অনেক বেটার। ছোট ভাইয়ের সামনে খাবো না, অনেক মানুষের সামনে তো অ্যাসেম্বলিতে খাওয়া হচ্ছে, ওইখানে প্রাইভেটলি খাই, ওটা বেটার। তো আমি ক্লাসে গিয়ে আমি শুয়ে থাকলাম, মানে আপনার তারপরে যখন টিচার আসে, ম্যাম বলতো আজকে অ্যাসেম্বলি করছো, না ম্যাম করিনি। কেন? আমি চুপ করে আছি। পরে আমাকে বলছে আজকে তুমি 2 পিরিয়ড বাইরে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে ভাই, বাইরে যখন দাঁড়িয়ে আপনার হাঁটুতে ব্যথা পেয়েছে, তো ভাই আমার চোখে থেকে পানি পড়তেছে, বাট কেউ ভাই আমার জন্য আসে নাই, বসে আছি, কেউ আমার খুব একটা পাত্তা দেয় না। এরকম 2 পিরিয়ড পরে 3rd পিরিয়ডে গেলাম ক্লাসে, ওনার কাছে আমি কোচিং করতাম। তো এখন ওই 2টার 11 আপনার ওই আমি আরেকটা কোচিং করতাম, কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োর। ওই কোচিং এ আমার ইংলিশ বইটা নিয়ে ফেলছিল টেস্টের আগের দিন। ওরা আমার বইটা নিয়ে যাইতো, কারণ ওদের গুলো ছিঁড়া ফাটা, আমার গুলা ঠিক মতো রাখা, ওরা নিয়ে যেত। পরে ভাই আপনার এখন টেস্ট আমি কিছু পারি না। স্যার তো দেখে স্যার মানে উত্তপ্ত গরম, একে তুই আমার কাছে পড়স, কিছুই পারস না, এটা কেমনে হয়, আমার স্টুডেন্ট কেন খারাপ করবে, আবার বাইর করে দিই। পরে আবার স্যার যে হোমওয়ার্ক গুলো দিছে কোচিং এ, ওগুলো কিন্তু আমি করতে পারি না, কারণ আমার বই নেই। তো এরকম করতে পরে আপনার সারা দিনে মানে এই টিচারের কাছে আমার নামে কমপ্লেন দিত, ওই 2টার খাইতাম, পানিশমেন্ট খাইতাম। বা ওরা ক্লাস 5-এ ওরা ভাই গার্লফ্রেন্ড বানাইছে, ওরা 2জন, কারণ একটু পার্ট নিয়ে। তো ওদের গার্লফ্রেন্ডের জুতা ময়লা হয়ে গেছে, আমি যদি কিছু লিখতাম কানটা টেনে ধরে না বলকি জুতা মুছ হতো, মুছানোর পরে নোটস লিখে দিতাম। তারপরে আমার হ্যান্ড রাইটিং একটু বিশ্রী, এটার জন্য ভাই ওরা কি করতো, আমার আঙ্গুলের মধ্যে একটা পেন ঢুকে খুব জোরে চাপ দিত, সো দ্যাট আমার হ্যান্ড রাইটিং ঠিক হয়ে যায়। ওরা আমাকে বলতো যে হাতের লেখা সুন্দর কর, নাহলে আঙ্গুল ভেঙে ফেলবো, এই করবো সেই করবো। তো এইভাবে করে ভাই কোন রকমের দিন আপনার স্কুলের দিনটা শেষের দিকে। তো যখন ভাইয়া ছুটি হয়, আমার ছোট ভাইকে সবাই খুব পাত্তা দেয়, ওর ক্লাসমেটসরা কি সুন্দর ভাইয়া ফ্রেন্ডদের সাথে দেখা করছে। আমার কোনো ফ্রেন্ড নেই, ও ছোট হইলো, আমার ছোট ভাই একটু ইন্টেলিজেন্ট, দ্যাটস ও আমার সাথে খুব একটা বেশি কথা বলতো না। তো আমার ছোট ভাইয়ের ব্যাগ আমি নিতাম, নিজেরটাও নিতাম, নিয়ে গাড়িতে তুলতাম। তো আমার বললাম আমার বাবা মা জব করে, তো আমরা নানু বাসায় যেতাম, আমাদের কাজের মেয়েটা অলরেডি ওখানে থাকতো। যখন নানু বাসায় যেতাম ভাইয়া, ওই নানু বাসায় আপনার আমার ছুটি হতো 2টা থেকে 3টাটাই হচ্ছে ভাই আমার লাইফের বেস্ট, মানে ওইটা আমার শান্তির সময়। নানুর সাথে গল্প করতাম, নানু ভাই আমাকে প্রচুর আদর করতো, নানুর সাথে গল্প করতাম, অথবা আপনার ক্যারাম খেলতাম নিজে একলা, কেউ তো আমার জন্য নাই। ক্যারাম খেলতাম বা শুয়ে আপনার গান শুনতাম, আমি আবার একটু গানের প্রতি আসক্ত ছিলাম। প্রিয় শ্রোতা, আবারও আপনাদেরকে নোট করছি যে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরিতে রয়েছি। আজকে যে এখানে কনফেস করছে তাহফিম, এবং সে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের একটা স্টুডেন্ট, ও লেভেল কমপ্লিট করেছে সম্প্রতি, এ লেভেলের জন্য ট্রাই করবে, এবং এই সময় সে এসছে জেবিএসবি তে কনফেস করার জন্য। আমরা বারবারই একটা কথা বলি, যে কোনো অপরাধ কিংবা ভুলের জন্ম হয় একটা শক্তিশালী কারণ থেকে, রিজন থেকে, যেটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। আমরা সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখন আছি, এবং একটু মনোযোগ দিয়ে ওকে শোনার জন্য বলছি। বলো তারপরে ভাইয়া আপনার এইভাবে আমার টাইমটা পাস হলো। ভাই আবার 1 ঘন্টা পরে ওই পেইনফুল আপনার যে স্যারটার কাছে ইংলিশ পড়তাম, ওনার এখানে অন্তত শান্তি, কারণ ওই 2টার 11 ওইখানে পড়ে না। তো স্টিল আমি হোমওয়ার্ক করিনি, ভয়ে কোন রকমে গেছি। ভাই আমার সময়টা মনে হচ্ছে তাড়াতাড়ি কেটে যাচ্ছে। পার্কিং এ নামছি, গাড়িতে উঠছি, আর ভাই মনে হচ্ছে পৌঁছে গেলাম। ওই স্যার কোচিং পর ছিল কেমিস্ট্রির কোচিং। আমাদের 5-এ মানে একটু ডিভাইড হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করে একটা ডিভিশন হয়ে যায়।
যেহেতু ইংলিশ। তো ভাইয়া ডিভিশন হওয়ার পর আমরা যখন গেলাম, আপনার ওই মিসটার নাম উল্লেখ করলাম না, জি। তো মিসটার ওইখানে ওই 2 জন র্যাগার আছে। আচ্ছা, ওরা আসার সাথে সাথে ওরা এরকম চামচাই আসছে, এবার মজা হবে, এবার মজা হবে। ওদের মধ্যে যে মোটাটা সবচেয়ে বেশি র্যাগিং যে করে, এদিকে আয় আমার পাশে বয়, আমি একটু ওইদিকে গেলে চোখগুলা বড় বড় করে আমার দিকে তাকাইতো, আজকে বসবি না মার খাবি। তো আমি তো ভয়ে যাই বসতাম। তো বসার পর বলকে আমার এগুলা লিখে দে, ঠিক আছে? লিখে দিতাম। হাতের লেখা বিশ্রী দেখে মিসেস স্কেলটা নিয়ে আমার হাতে দিতে পারি, কেন বিশ্রী? তো আমি ভয়ে ভয়ে নিজেরটা লিখতাম না, ওদেরটা লিখে দিতাম। ওকে। তো হঠাৎ করে ভাইয়া একটা মেয়ে পড়ে, তখন 5-এ, আমি ছোট মানুষ, ওদের গার্লফ্রেন্ড আছে। তো আমি জাস্ট এমনি একটা মেয়ে দিকে জাস্ট এমনি তাকাইতাম, ওটার নাম। তো ভাইয়া ওর ঢুকার সাথে সাথে ভাইয়া আমি জাস্ট ওর দিকে একটু তাকাইছি। তো আবার সাথে ওই আমার ফ্রেন্ডটার মানে যে আমাকে র্যাগিং করতো, তার খুব ভালো সম্পর্ক, মানে অ্যাজ আ ফ্রেন্ড। তো সে বুঝছে আমি যদি দিকে তাইছি, সে নোটিস করছে। তবে সে আমাকে বলতেছে ফোন নাম্বার লাগবে? না না, আমার কিছু লাগবে না, আমি যেভাবে আছি হ্যাপি আছি। তো সে হঠাৎ করে যখন মিস এসে মিসের সিটে বসছে, ও করে একটা চিল্লানি দিয়ে হচ্ছে। তো মিস বলছে কি হয়েছে? তো বলতেছে দ্যাট মিস দেখেন, ও আমাকে গুতা দিচ্ছে, চিমটি দিচ্ছে। আমি বলে ওকে নাম্বার ম্যানেজ করে দিতাম। তো মিস চুপ করে আছে, প্রথমে কিছু বলেনি। তারপরে আস্তে করে আমার পাশে আমি 2 জন র্যাগারের মাঝখানে বসে, আরেকজন নিজে পড়ে গেছে হঠাৎ করে। মিস জিজ্ঞেস করছে কি হয়েছে? বলে মিস আমাকে তাফিম লাথি দিয়ে ফেলে দিয়েছে। তো মিস বলে তোর এত সমস্যা কেন রে তাফিম? তুই হার ফোন নাম্বার চাস, এই করো সে করস, তোর লজ্জা শরম কিছু নাই? আজকে ক্লাসের বাইরে দাঁড়াচ্ছি, তুই প্রত্যেকদিন তোর এই অবস্থা কেন? তো আমি চুপ করে আছি, আমার কিছু বলার নাই। তারপর আপনার মিস আবার হিন্দু মানুষ ছিল, তো মিস পূজা করতে গেছে। এখন বলতেছেন তোমার বাবাকে কমপ্লেন দিও, ওই ছেলেটা ও তোমার ফোন নাম্বার চাইছে। হাসতেছে কেন জানে, এটা ওই করতেছে, সবাই জানে। প্রিয় শ্রোতা, আপনারা এখানে কিছু মিউট সাউন্ড শুনতে পাচ্ছেন। আসলে টুনটুট শব্দ যেগুলো হচ্ছে, সেগুলো আসলে বিশেষ নাম। এই নামগুলো আপনারা নিজের মতো করে বসিয়ে নেবেন, কিন্তু এই নামগুলো আমরা এখানে ফ্ল্যাশ আউট করতে চাই না এই কারণে যে এগুলো নিয়ে পরবর্তীতে তারা তাদের সামাজিকতা জায়গা থেকে একটা বড় ধরনের সমস্যায় পড়ুক, তাদেরকে টিটকারি মস্করা করা হোক, এটা আমরা চাই না। সচেতন ভাবেই আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি আমাদের জেবিএসবি তে, সে কারণে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। আপনারা আশা করছি আমাদের জায়গা থেকে ব্যাপারটা বুঝতে পারবেন। তারপরে আমি সবসময় ওদের গার্লফ্রেন্ড আছে, সবাই প্রায় আমাদের ক্লাসে ম্যাক্সিমাম ছেলে 5 ক্লাসের গল্প তোমার এটা? 5-এ, ক্লাস 5-এ। 5 থেকে। তো ভাই এরকম মিসকে পূজা করতে করতে এরা আমাকে দিয়ে বলতে কি এই নোট লেখ। তারপর বলতে চাই আর একটা মেয়ে ছিল খুবই সুন্দরী, ওকে চিমটিতে। আমি তো ভয় পেতাম, চিমটি দিলে আমি অবভিয়াসলি কমপ্লেন দিব, না তো দিতে হবে না, আজকে মার খাবে। ওকে। তারপরে বলতেছে তুই নালে স্কেলের বাড়ি খাবে, কিন্তু স্টিলের স্কেল। আরো মিস স্টিলের স্কেলে মারতো পড়া না পড়লে বাই করতে, কিন্তু সেটা ভাগ্য ভাবে আমি পড়ে আসছি। আপনার একটা হোমওয়ার্ক করছিলাম আমি, আবার ভাই মানে সহজে পড়তে বসি না, কিন্তু বসলে কমপ্লিট করতাম, অন্তত এটাই আছিল আমার। তবে যখন করি আপনার ওরা মানে আমাকে একটু র্যাগ দিচ্ছে, তো আপনার যে চিমটি দিতে হবে, তো জন দিছি, তো সাদা একদম ফার্স্ট সে কান্না করে উঠছে জাস্ট একটা চিমটিতে। মিস আসছে, মিসকে কল দিচ্ছে। মিস এবার কি করছে, আম্মুকে কল দিচ্ছে, আপনার ছেলে এরকম করে। তো এখন আমি আপনার সবাই, তারপর ছুটি হলো মিসের এখানে, সবাই চলে গেছে, আমি নিচে 1 ঘন্টা দাঁড়াইছি, কারণ গাড়ি আমার আম্মুকে আনতে গেছে। আমি একটা ছেলে শীতের সময় আমি দাঁড়াই আছি, তো আপনার আম্মু আসছে 1 ঘন্টা পরে। তো গাড়িতে বসতে আমার এত ভয় লাগতেছে, না জানি বাসায় গেলে কি হবে। বসতে আম্মু বাচ্চা যত গালি আছে ওই বাদে বলছে তুই আজকে কি করছিস, কেন তুই এরকম এসে আমাকে খামচি টামচি মেরে অবস্থা খারাপ করে ফেলতেছে। তো বাসায় গেছে, আমার বাবা আমাকে ঢুকতে দেয় না। তো আমি আপনার প্রায় 8টা, তখন আমি বাসায় ঢুকছি 8টা, 10টা পর্যন্ত বাইরে দাঁড়ানো বসেছিলাম ফকিরের মতো। 10টা মানে কি রাত 10টা পর্যন্ত বাইরের লোক আমাদের উপর তারা হেঁটে গেছে, সবাই আমাদের তাকাইছে, জিজ্ঞাসা করছে। পরে 10টা বাজে খুব জোরে আওয়াজ পাচ্ছি হাঁটার, এসে দরজাটা খুলে আমার বাবা আমার কলারটা টেনে ভিতরে ঢুকে আমাকে খুব মারে, যে তুই এরকম কেন, তুই কি চেঞ্জ হবে না। মানে মারটা খাওয়ার পরে ভাইয়া আমি আপনার মানে পিকটি টিয়া হয়ে যায়। তারপরে ভাইয়া আপনার রাতে এইভাবে কেটে যায়, তারপর সকালে আবার সে সেম কাহিনী, ভয় লাগে। বাই দ্য ওয়ে, তোমাকে কি একবারও তোমার সঙ্গে খুব সুস্থ করে বসে তোমাকে কাউন্সিলিং করা, কি প্রবলেম হচ্ছে তোমার কাছে একটু শোনা, এবং কেন তুমি এরকম করো, তোমার ডিমান্ডটা কি, এগুলো কখনো করতো না? ফ্যামিলি কেউই করতো না। মানে কিছুটা আনবিলিভেবল মনে হতে পারে আমার কাছে, কারণ তারা দুজনেই তো খুব বড় বড় জায়গাতে রেসপন্সিবল, জবের জায়গাতে। সো আমার একটা ফল্ট ছিল ভাই, আমি পড়তে বসতাম না। আচ্ছা, যেটাই আমার বাবা আমার চোখে সবচেয়ে বড় ভুল। মানে ইউ ডোন্ট লাইক, মানে পড়াশোনা পছন্দ করতে না? হ্যাঁ, আমি একটু স্কেচ আর্টিস্ট ছিলাম, যেরকম আমার গাড়ির ড্রয়িং খুব ভালো, আমি খুব ভালো কার্ড ড্রয়িং করতে পছন্দ করতাম। হ্যাঁ, আমি গাড়ির ড্রয়িং করতাম, যেটা আমার ফ্রেন্ডস মানে আমার ক্লাস যারা, তারা আবার আমার থেকে এগুলা টাকা মানে আপনার আমি একটু মানে ওরা যখন একদিন হঠাৎ করে আমাকে 5-এ পড়ি 10 টাকা দিছে, আমার বলকে 10 টাকা দিব, তুই আমাকে তো স্কেচটা দে। এরকম করে ভাই আমি 5-এ এরকম একটু ব্যবসা শুরু করছি, আমি স্কেচ দিয়ে টাকা 5-এ, কারণ আমার বাবা মা আমাকে কোনো টাকা দেয়নি, কিন্তু আমার ফ্রেন্ডসদের তখন মোবাইল আছে আমার কিচ্ছু নাই। তারপর ভাই এইভাবে করে আমি 7-এ উঠলাম। 7-এ উঠছে, আমি কিছু টাকা জমেছিলাম মোবাইলের জন্য, ওই করে তো একটা মোবাইল কিনি।
আপনার আমার বাবার চোখে এটা ধরা পড়ে। মানে এইগুলো করে করে তুমি একটা মোবাইল কিনে ফেলো যেটা তোমার বাবার চোখে ধরা ওটা আমি পড়ে। আমার ড্রাইভার থেকে সেকেন্ড হ্যান্ড, মানে তোমার গাড়ির ড্রাইভারের কাছ থেকে? হ্যাঁ। ওকে। গাড়ির ড্রাইভারের কাছ থেকে ভাইয়া আমি বই রাখি। আমাদের অ্যাকচুয়ালি দুটা গাড়ি, একটা বাবার গাড়ি যেটা বাবার অফিস থেকে ওনার বাবার ড্রাইভার থেকে কিনি, কারণ আমাদের মামুন আম্মুকে সব বলে দেবে আমি জানি। ওকে। তো বাবার ড্রাইভার থেকে আমি ভাই এটা মাত্র 300 টাকায় কিনি। ওকে। আমি 300 টাকায় জমাইতে ভাই আমার অনেক কষ্ট হয়ে গেছিল। ওকে। তো কেনার পর আমার বাবা একদিন রাতে দেখে আমি টেক্সটিং করতেছিলাম, টেক্সটিং না অ্যাকচুয়ালি ভাবছে টেক্সটিং করতে, আমি গেম খেলতেছিলাম। তখন আমি 7-এ উঠছি, তো বাবা এটা ভেঙে ফেলে। 300 টাকার মোবাইলে কি গেম খেলছিলে তুমি? স্নেক গেমস, রাইট? ওকে। তো এটা ভাই আমার বাবা ভেঙে ফেলে। তো ভেঙে ফেলার পরে আমার হঠাৎ বাবা জিজ্ঞেস করে না তুমি মোবাইলটা কিভাবে পেলে, কোথা থেকে আসলে? না, এগুলো বাবা কিছু জাস্ট ভেঙে ফেলছে। আমার বাবা অত কিছু জিজ্ঞাসা করেনি। তো আমার নানুকে যখন আমি স্টোরিটা বলি, আপনাদের বললাম যে আমি Right. স্কুল থেকে নানুর কাছে যাই, রাইট। তো নানুর পুরান একটা ফোন নানু আমাকে দিয়ে দেয়, যে আমার নাতি, সবার ফোন আছে, আমার নাতির থাকবে না কেন, নানু আমাকে দিয়ে দিচ্ছে। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা যে সিচুয়েশনে বসবাস করি, লাইক আই এম কিবরিয়া, আমি এখানে ওভার 30 ইয়ার্স ওল্ড, এবং আপনি যারা যারা শুনছেন প্রত্যেকেই নিজস্ব একটা বয়স আছে এবং নিজস্ব জানাশোনার একটা গণ্ডি আছে। আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে সেই জায়গাটিকে অনেক বেশি প্রায়োরিটি দেই ফর নিজের জন্যই, হ্যাঁ। এবং আমরা কিন্তু আমাদের মতো করেই পুরো দুনিয়াটাকে নিজের মতো করে ব্যাখ্যা করি, কিন্তু আমরা ভুলে যাই যে একটা ছোট্ট বাচ্চা যার বয়স হতো 5 বছর বা 9 বছর 7 বছর, তারও একটা নিজস্ব পৃথিবী আছে, তারও একটা নিজস্ব চিন্তা আছে, সেখানে ভালো লাগা আছে, হিংসা আছে, ঘৃণা আছে, হাজার রকমের অনুভূতি আছে। এবং আমি যেহেতু আমার হিংসা, আমার রাগ, আমার অনুভূতি, আমার ভালো লাগা, কষ্ট লাগাকে প্রাধান্য দিচ্ছি, ঠিক একইভাবে ও তার জায়গাগুলোতে ওর মতো করে প্রাধান্য দিচ্ছে। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে অবশ্যই আমাদের চিন্তা করা উচিত। আর এক্সপেকটেশনের জায়গাটা দেখুন, একটা শিশুর কাছে কিন্তু পৃথিবী বলতে তার বাবা মা, তার ফ্রেন্ডস এবং চারপাশে সে নতুন যা পাচ্ছে সেটা থেকে অবাক হচ্ছে। তার পৃথিবীটা কিন্তু অনেক ছোট। সেই জায়গাটা সে যদি খুব ভালো জাজমেন্টের শিকার না হয়, আমি এটা অবশ্যই বলবো না আজকে তাহফিম যা এখানে বলে যাচ্ছে তার সবকিছু ওর জায়গা থেকে 100 সত্য, কিন্তু এটা ঠিক যে ওর একটা কমপ্লেনিং ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে, সেটা ইরেজ করা সম্ভব ছিল যদি ওর সবচেয়ে কাছের মানুষগুলো ওকে একটু অন্যভাবে ট্রিট করতো। লেখাপড়া পারাটাই শুধুমাত্র ছেলে মেয়েদের জন্য বিশেষ কোয়ালিটি না, লেখাপড়ার বাইরেও অনেক কিছু আছে। দেখুন, একটা ফ্যামিলিতে, আপনারা এটা অনেকেই করেন আমি জানি, 3-4 জন ছেলে মেয়ে, তার মধ্যে একটা ছেলে লেখাপড়া পারে, তাকে বিশেষ দৃষ্টিতে দেখা হয়। এই বিশেষ দৃষ্টিটা কি? ধরেন খেতে বসেছে, মাছের মাথাটা তার পাতে চলে যাচ্ছে, কিংবা পড়াশোনার জন্য সে একটা ভালো জামা চেয়েছে, চাওয়া মাত্রই তাকে এনে দেওয়া হচ্ছে। পরিবারে যে আরো 2 জন আছে বা আরো 4 জন আছে তাদেরকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কারণ তারা ভালো করে লেখাপড়া করে না, তাদের পরীক্ষার রেজাল্ট ভালো না। একজন মানুষকে বা একটা শিশুকে শুধুমাত্র পরীক্ষার রেজাল্ট, শুধুমাত্র ডিসিপ্লিন, শুধুমাত্র ভালো আচরণের জন্য বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে এই যে ইনজাস্টিফিকেশনটা করা, এটা কিন্তু আরেকজনের ভিতরে যে সম্ভাবনাটা আছে সেটাকে না বুঝে এই ধরনের অবিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু ওদের জন্য একটা মারাত্মক ক্ষতিকর। কারণ শুধুমাত্র লেখাপড়াই জীবনের শেষ কথা নয়, ওই বাকি 3 জনের মধ্যে যে কি প্রতিভা লুকিয়ে আছে সেটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বিচার করার সুযোগই পাননি। বাবা মার এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। আজকে 17 ইয়ার্স ওল্ডের যে ছেলেটি এখানে এসেছে, আমার মনে হয় এটা একটা অন্যরকম এপিসোড জেবিএসবির জন্য। আমার মনে হয় আজকের এপিসোডটা অনেককেই নক করবে, বিশেষ করে বাবা মাদের আমি বলবো যে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। বিকজ হয়তো এরকম তাফিম অনেকেই আছে যারা কখনো ভয়েস রেজ করে না বা করার সুযোগ পায় না, ও ইনফ্যাক্ট পেয়েছে। আমরা ওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। বাট ডোন্ট জাজ হিম, বা ওর ফ্যামিলিকেও জাজ করার দরকার নাই, ওকেও জাজ করার দরকার নাই। ওর কাছ থেকে কিছু শিখে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি, তাহলেই মনে হয় আমরা আমাদের জেবিএসবি সাকসেস এই কথাটা বলতে পারবো। ওকে, বলো তারপর। জি ভাইয়া, তারপরে আপনার আমি যখন 7 নানু ফোন তোমাকে ফোনটা কিনে দিল। হ্যাঁ, নানু ফোন দেওয়ার পরে ভাইয়া আমি মানে একটু ফেসবুক ওয়ার্ল্ড এগুলোতে খুলি, বাট পরে ভাই আমার কেমন জানি একটু বিরক্তি হলো যে ফেসবুকের সাথে আমি টাইম নষ্ট করতেছি, এটা ঠিক না। আমি একটু খেলাধুলা করি, খেলাধুলা করতে গিয়ে ভাইয়া দেখলাম যে সোসাইটিতে আমি একটা পজিশন পাচ্ছি। সোসাইটিতে আমার কিছু বড় ভাই, ওনাদের নাম যদি ওনারা ঠিক আছে, তুমি নাম না বলতে চাইলে সমস্যা নেই, বলো। নাম না, ওনারা আরো ওনাদের ভালোর জন্যই বলতেছি যে ওনারা ওই ভাইয়াগুলো আমাকে খুব সাপোর্ট দেন। কি খেলতে তুমি? আমি ফুটবল খুব ভালো খেলতাম, ফুটবল, ক্রিকেট এগুলো। তো ভাই আপনার সোসাইটিতে আমি খেলতাম, তো সোসাইটিতে কিছু ছেলে থাকে ভাই খুব হাসি মুখ, খুব ভালো খেলে, সবাই চিনে, জানা না, সবাই তাকে চিনে জানে। বলতে কি হাউজিং সোসাইটির কথা বলছো? হাউজিং সোসাইটি, আমাদের হাউজিং সোসাইটি। হ্যাঁ, তারপর ভাই সবাই আমাকে চিনে জানে যে ছেলেটা ভালো খেলে, ছেলেটা ভালো, মানে খুব হাসি ঠাট্টা করে, দুষ্টামি, কোন দুষ্টামি হলে কার নাম তাফিম করছে, কারণ আমি একটু দুষ্ট, সোসাইটিতে আমি দুষ্টামি করতাম। বাট স্কুলে গেলে ওই র্যাগারদের ভয় আমি নার্ভাস হয়ে যেতাম। তো একদিন এরকম ভাই আপনাকে মনে হয় ওই মেয়েটার কথা বলছিলাম যার ফোন নাম্বার, তো ভাই একদিন মেয়েটাকে স্কুলে দেখে, সবার গার্লফ্রেন্ড আছে, তো মেয়েটা একলা বসে আছে, ভ্যালেন্টাইন্স ডে দিন, আমিও বসে আছি, তো আমি মেয়েটার সাথে এমনি কথা বললাম, তো দেখি মেয়েটা আমার ফ্রেন্ড, আমরা একটা ফ্রেন্ডশিপ ইয়াতে চলে আসতেছি, তো আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। বাট যে র্যাগার সেটা ভালো মনে নেয়, সে ভাবতেছে আমি মেয়েটাকে লাইক করি। তো আপনার আসলে তো সে আমাকে একদিন বললো যে তুমি ওকে লাইক করো, প্রপোজ করো, আমরা তোমার সাথে আছি। অ্যাকচুয়ালি এটা আমার বিরুদ্ধে একটা
আপনার বিরুদ্ধে একটা সুযোগ নিচ্ছে প্রপোজ করার সমস্যা নেই। তো আমিও তার কথায় চলে আসি। তো আপনার কিছুদিন পরে আমাদের একটা ফুটবল কম্পিটিশন হয়। ফুটবল কম্পিটিশনে আমাকে ওরা চান্স দেয় না, বাট আমার খেলা দেখে ওরা আমাকে পরের ম্যাচে ওদের টিমের ম্যাচে আমাকে নিয়ে ফেলছে ওরা জোর করে, যে হয়তো জিততে পারবে। তো জোর করে ওরা কি করছে, আমাকে ডিফেন্স থেকে গোলকিপারে নামেছে, যেটা আমি পারতাম না, একদমই পারতাম না। আমি যখন গোল খাইতাম ওরা ঠাস ঠাস একদম সবার সামনে ফুটবল কম্পিটিশনে মেরে দিচ্ছে আমাকে। আমাদের ডিফেন্সে ছিল ওই র্যাগার, আরেকজন ছিল যে স্ট্রাইকে, দুইজন র্যাগার, ওদেরকে ARB নামে বলি ভাইয়া, AB। তো এটা একটু মোটা। তো ভাইয়া ও আপনার আমাকে থাপড় মেরে দিল, গোল কেন খাইলি, এ করলি সে করলি, তোকে কেমন এমনি টিমে আনছি। তো সে তো ভাইয়া দেখে আমার দিকে ওই মেয়েটা তাকাইছে, মনে হয় সিম্প্যাথি ফিল করছে। তো আমি 7 আর লাস্ট এরকম হইলো। তো 7 আর লাস্টে আসলো, আর ভাইয়া ওরা আমাকে বলে দেখ লাইফে সবাই একলা থাকে না, প্রপোজ কর। অ্যাকচুয়ালি আমি বুঝি না যে এটা আমার এগেইনস্ট একটা তো ভাই আমি জাস্ট ওকে কিছু বললে ওরা কি করতো, বলতো যে একটা কাজ কর, তোর বই আমরা নিবো না একসাথে। আমি যে কি, বলছে মেয়েটা বই না আনলে মেয়েটাকে তুই বই দিবি আর তুই পানিশমেন্ট খাবি, এটা কিন্তু মেয়েটা বলবে। এই সে তো আমি ওদের কথা চলে আসি। তো একদিন ওই মেয়েটা ম্যাথস বুক আয় না, আমি মেয়েটাকে ম্যাথস বুক দিই, আমি পানিশমেন্ট খাই। তো পানিশমেন্ট খাওয়ার পরে আমি মাত্র 7 পরে আমি ঠিক মতো ওদের কথা বুঝতেছিও না। তো পরের দিন ওরা বল কি এখন আর ওয়েট করিস না, একটা লেটার লেখ। ওরা কি করে একটা লেটার লেখে আমার নাম দিতে, আর ইচ্ছা করে বাজে ভাবে লেখে, যেন বাজে হ্যান্ড রাইটিং। কার আমাদের ক্লাসে পুরো বাজে হ্যান্ড রাইটিং খালি একমাত্র আমার ছিল। তারপরে যে ও করছে, তো মেয়েটা প্রথমে কিছু বলে না। তারপরে আপনার একদিন টিফিন পিরিয়ডে মেয়েটাকে জোর করে আমাকে মেরে ধরে মেয়েটাকে প্রপোজ করায়। মেয়েটা সবার সামনে আমাকে বলে, তোমার মতো ব্যাকবোনলেস মানুষকে কে পছন্দ করে। পরিবেশ একটা অনেক বড় জিনিস। আমরা সবসময় একটা কথা বলি, যেই পরিবেশে যে বড় হয় সেই পরিবেশকে সে তার চারিত্রিক গঠনে ধারণ করে। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে। তাহফিম আজকে আমাদের এখানে আছে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে। 4 মিনিট পরেই ফিরছি। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। 4 মিনিট পরেই ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন আজকে তাহফিফের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে যদি আপনি আসতে চান ফোন করুন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ওকে তাহফিম, তোমাকে এটা বলতে তারপর ভাইয়া তোমার মতো ব্যাকবোনলেস ছেলেকে কে পছন্দ করবে। তো আমি এখান থেকে একটু চোখে পানি এসে আমি সরে যাই। তো ওই দিন ওকে ARB আমাকে র্যাগিং দেয় না। তারপরে ওরা বলে দেখ মানুষ তাকেই সবচেয়ে বেশি হেট করে যাকে তারা বেশি লাভ করে। তো আমি চিন্তা করলাম আচ্ছা দেখি, বাবা মা যেহেতু আমাকে বকা দেয় সবাই করে, একজন যাকে যদি শেয়ার করতে পারি তাহলে এটা আমার জন্য বেটার। তো আমি মেয়েটার পিছিয়ে একটু মেয়েটাকে আরো একটু লাইক করা শুরু করলাম। তো একদিন হঠাৎ করে মেয়েটা জাস্ট আপনার লিখতেছে, আমি ওর দিকে তাকাইছি, ও কি জানি একটা করছে, ও অফিস রুমে গেছে। অফিস রুমে যায় ওর বাবাকে কল দিচ্ছে, ওর বাবা আসছে, ওর বাবা এসে প্রিন্সিপালের কাছে গেছে। তারপর প্রিন্সিপাল আমাকে ডাকলো, তখন আমাদের পিটি চলতেছে। পিটির থেকে আমাদের তার কয়েকদিন পর স্পোর্টস ডেকে নিয়ে গেছে। মাইক দেওয়ার তাফিম হাসবেন্ড প্লিজ কাম টু প্রিন্সিপালস রুম। আমাদের প্রিন্সিপাল তখন উনি আমাকে বললো, তুমি তো একটা হ্যারাসমেন্ট করছো, একটা মেন্টাল হ্যারাসমেন্ট, একটা মেয়েকে হ্যারাস করতেছো। তুমি এমন একটা ছেলে যার বিরুদ্ধে সারা জীবন কমপ্লেন, তুমি 2বার ইয়েলো টিসি খাইছো ফর কমপ্লেনিং। 2বার ইয়েলো টিসি, একবার খাইছিলাম আপনার চিটিং এর জন্য, যেটা আমি জানিও না, আমার ডেস্কের মধ্যে একটা খাতা ঢুকানো ছিল। আর সেকেন্ডটা ছিল যে ভাইয়া একটা ছেলেকে আপনার আমি মারপিট লেগে গেছিলাম। হ্যাঁ ভাইয়া ওটা আমার ফল্ট ছিল, কারণ আমার মাকে কেউ কিছু বললো, আমার মা আমাকে আদর না করুক বা যেটাই হোক, আমার মাকে কেউ কিছু বললো ভাই আমি টলারেট করতে পারতাম না। তো ভাইয়া আপনার আমাকে প্রিন্সিপাল ডাকে বলছে তুমি কেন মেয়েটাকে হ্যারাস করতেছো, তুমি নাকি ওকে বাথরুমে নিয়ে গেছিল, যেটা ভাই আমি কিছু করেই নাই। তো ভাইয়া যখন আমি ক্লাসে যাই, মেয়েটাকে বলছে তুমি আমাকে ডাইরেক্ট থাপড় মারতা, সবার সামনে মারতা, বাট ওয়াই ডিড ইউ হ্যাভ টু ডু দিস। তো তখন ওই র্যাগার গুলো আমার জন্য একটু সেদিন ফার্স্ট টাইম ওরা ফিল করে আমার জন্য যে না আমরা এটা ভুল করে ফেলছি, খুব বড় ধরনের শাস্তি হয়ে যাচ্ছে তোমার। হ্যাঁ, তারপরে ওরা আর কিছু বলে না। পরে আমি বাসায় যাই, সেদিন আমি ভয়ের কোনো কোচিং টোচিং কোথাও যাই না, আর সেদিন আম্মু বাসায় থাকে। তো ভাই আমি ঘুম থেকে উঠলাম আর আমার আম্মু আমাকে আদর করে উঠেছে। আমি চিন্তা করলাম কি আজকে সূর্য অন্যদিক দিয়ে উঠছে, বলছে বাবা কে, মানে ওই মেয়েটার নাম। আমি বললাম কেন আম্মু? আমার বাবা দেখি দৌড়ায় পর্দার লাঠি আছে না, পর্দার যে স্টিকটা, ওটা দিয়ে আমাকে মারছে। ভাই এটার জন্য আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম 2 দিন। ঘুম থেকে তোলার পরে গায়ে হাত তুললো, যেটার জন্য আমি 2 দিন এখনো দাগ আছে। তারপরে ভাই আবার নর্মাল লাইফ স্টার্ট হইলো। আমি স্টিল
পিছা ছাই না, কেমন জানি ভাই ওকে আমার ভালো লাগতো। তারপর একটা সময় চিন্তা করলাম যে এক রিলে তো আর চলবে না, থাক চেঞ্জ করে, এরকম মেয়েটার দরকার নেই। তারপরে ভাই আমার পরিচয় হলো, আমাদের ক্লাসে একটা নতুন মেয়ে আসলো, ওর সাথে পরিচয় হলো। তো ও আবার আমার এক ফ্রেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড। তো বলতেছে এটা এমন একটা মেয়ে যেটা ছেলের মতো, তুই এটা পছন্দ করলে তোর লস হবে, তুই এই কাজটা করিস না। ওকে। তো আমি চিন্তা করলাম থাক, এরা বলতেছে আর কি। তো ওই মেয়েটাকে আমি কি করলাম, আপনার আমার তখন আমার গাড়িটা যেটা আমার সবচেয়ে পছন্দ ছিল, আমার বাবা ওটা সেল করে দেয়। আর আমি কিছু স্কেচ, আমি আপনাকে আগেই বলেছি যে আমি গাড়ি আঁকতে পছন্দ করতাম, আমার দাওয়াল থেকে সব ছিঁড়ে ফেলে যতগুলো স্কেচ আমি লাগাইছিলাম, কারণ আমি রেজাল্ট খারাপ করি। ওটাও খারাপ করতে বলে ভাই একটা সাবজেক্টে আমি ইউ পাই, মানে ফেল। ওকে। যেটা বই অ্যাকচুয়ালি আমার কাছে থাকে না। আমার বাবা আমাকে বই কিনতে, বাট ড্রাইভার রান নামাতে আমি ভয় আমার বাবাকে বলতে পারি না বই কই গেছে, কারণ বই হারিয়ে গেছে, শুনলে আবার মার খাবো, আমি ফেল করি। কারণ বাবা গাড়ি বেচে দেয়, সব করে দেয়। তো ভাইয়া আমি তো মানে এখন খুব কষ্টে আছি, আমি আর কিছু বলি না। আমার কোচিং এ ভাইয়া তখন আম্মু আমাকে কিছু ভাড়া দিত। তো আমি কি করলাম না, ওই মেয়েটাকে যখন পছন্দ হইলো, আমি পুরা হেঁটে আসতাম, হেঁটে যেতাম, টাকাটা বাঁচে মেয়েটাকে চকলেট কিনে দিতাম, করে দিতাম। ওকে। তো মেয়েটাও পরে বলছে, মেয়েটাকে একদিন বলে ফেলাম আই লাভ ইউ, বলছে আমি তোমাকে ভাই মনে করি। আমি হাসতেছি, লাইফে এরকমই থাক, আরো আসবে এটা বলে। তারপরে আমি আবার মুভ অন করছি। তারপর আমার কোচিং এ পরিচয় হলো, আমি আরেকটা কোচিং, তখন আমি বড় হয়ে গেছি, 8 এ পড়ি। কোচিং এ একটা মেয়ের সাথে পরিচয় হলো, ও অন্য স্কুলে পড়ে। তো ও আবার ওই যে মেয়েটাকে ফার্স্ট লাইক করছে, ওর কাজিন ছিল, চাচাতো বোন ছিল, যেটা আমি জানি না। ওকে। আবার মেয়েটা বয়ফ্রেন্ড ছিল, আমি জানতাম না। যখন 8 এ উঠছে, আমার বাবা একদিন হঠাৎ করে, আমি একটু ভালো করি, আর বাবা আমাদের গাড়ি ছাড়া চলতে কষ্ট হয়ে যাচ্ছে, তো বাবা একটা গাড়ি কিনে দেয়, একটা প্রিমিয়াম। ওকে। তো ড্রাইভারও আমাদের চেঞ্জ হয়, মামুন চেঞ্জ হয়, একটা ড্রাইভার আসে, ওনার নামটা তো বলতে পারবো না। ওকে। উনি অ্যাকচুয়ালি আমার ক্রাইমের পার্টনার থাকে। ড্রাইভার আমাকে বলতো, সে নিজে ডিউটি না করে, আমি ড্রাইভিং জানি, সে আমাকে গাড়ি দিয়ে দিত। আমি একলা সে বাসার থেকে নাসিরাবাদ গাড়ি নিয়ে কোচিং করতাম, কোচিং করে বাসায় যেতাম। তারপর বাসায় তো আম্মুকে আনতে যেত, গাড়ি 7টা বাজে, আবার ড্রাইভার চাইতো। মানে আমার ডিউটি আমি করতে শুরু করছি। তো মেয়েটাকে গাড়িতে উঠে আমরা একটু ঘুরতে দেখছি, এই বয়সে আমরা সিআরবি গেছি ঘুরতে, অনেক জায়গায় সি বিচ টিবিচ ঘুরতে গেছি। তো মেয়েটাকে একদিন আমার এক ফ্রেন্ড বলে দেয় তো তোমাকে পছন্দ, মেয়েটা বয়ফ্রেন্ড আছে আমি জানতাম না। তো মেয়েটা কি করে, লোকজন দিয়ে আমাকে কোচিং এর সামনে, তার বয়ফ্রেন্ড সবার সামনে, মানে খুব বাজেভাবে পিটে। নাম্বার 1 সেটা হচ্ছে যে মেয়েটাকে তুমি পছন্দ করছো, সে মেয়েটাকে নিয়ে কি তুমি গাড়িতে মুভ করেছো একা একা? একা একা। তো এই মেয়েটা তখনও বুঝিনি যে তুমি তাকে লাইক করো? না, সে অবস্থা ফ্রেন্ড অবস্থায় মুভ করেছো। হ্যাঁ। ওকে। তারপরে এই মেয়েকে সামহাও কেউ একজন ইনফর্ম করেছে যে তুমি তাকে লাইক করো। তুমি তাকে মুভ করার সময় কখনো বলোনি যে তুমি তাকে লাইক করো? না, আমি তোমার অ্যাটিটিউডের মধ্যেও জিনিসগুলো ছিল না? না। স্ট্রেঞ্জ। তারপরে ভাইয়া আপনার আমি মায়ের খাওয়ার পরে আমি বললাম থাক, হয়েছে, অনেক হয়েছে, এবার জাস্ট লেখাপড়া করবো আর গাড়ি স্কেচ আবার শুরু করবো, টাকা আমি আবার ইনকাম করবো। কি হয়েছে, মানুষ করতে পারে না? তো টাকা আমি গাড়ি স্কেচে দেখেছি, এখন বড় হয়ে গেছে, কেউ আর কিনে না, কি করবো? তো আপনার এখন আমি জাস্ট বসে একে ভরাই রাখছি, কিন্তু কোনো নেই। তো একদিন আমার এক ফ্রেন্ড আছে, বুঝছেন ভাইয়া, ও একটা ভালো ফ্যামিলির নাম। ও আগে আপনার একটা ফোনও ছিল না, সাইকেল, ভাঙা চুরে একটা সাইকেল, হঠাৎ করে সে হুন্ডা কিনতেছে, সে বাইক কিনতেছে। এটাই ভাই আমার মূল স্টোরি, হুন্ডা বাইক, দামি দামি ফোন। আমি চিন্তা করলাম কি রে, ওরা এত টাকা কেন, আমাদের সাথে ফুটবল খেলতো, এত টাকা। তো আমি চিন্তা করলাম আচ্ছা হেরে একদম ফলো করে যা জানতে পারলাম ভাইয়া, ও একটা স্মাগলার। হাউ ডু ইউ নো? তুমি জানলাটা কিভাবে, মানে স্টোরিটা রিভিল হলো কিভাবে? ভাইয়া ওর বাইকের সিটের থেকে কতগুলো কার্টুন নাই আপনার পলিথিনে পেঁচানো আর কালো কালো। আমি চিন্তা করলাম কি, তো আমি তাকে ফলো করতে, তো শপিং কমপ্লেক্সে গাড়ি আমি ড্রাইভ করতেছি, কেউ নেই। তো যাই দেখি যে সে শপিং এর 2 তলায়, দোকানটার নাম মেনশন করবো না, আর যে বস উনি এখন জেলে আছে আপাতত, ওটাও আমার কারণে ভাইয়া উনি জেলে গেছে। ওকে। তো ভাইয়া উনি, এটাই আমার স্টোরিটা ভাইয়া। পরে ও পলিথিন গুলা বসকে নিয়ে কোথায় দেখি ওয়াশরুমে গেছে। কি রে, সমস্যা কোথায়? ওয়াশরুমে গেল, দেখলাম যে ভাইয়া তখন আমাদের লেটেস্ট হচ্ছে iPhone 5 রিলিজ হয়নি। ওকে। iPhone 5 উইদাউট ট্যাক্স। মানে এগুলো হচ্ছে প্রত্যেকটাই iPhone 5 স্মাগলিং করে দেশে নিয়ে আসছে। এখন ওটার ভিতরে গোল্ড আছে নাকি এটাও ভাই আমি জানি না, কিন্তু তোমার চোখে iPhone 5। বাট সবগুলা ভাই আমার যেটা সবচেয়ে কনফিউজিং লাগছে, সবগুলা গোল্ডেন কালার। প্রিয় শ্রোতা, আজকে এখানে কনফেস করছে তাফিম, আর ওর ফুল যে পরিচয় সেটা আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরিনি এবং ধরবো না, সেটা আমাদের জায়গা থেকে যায় না। বিশেষ কারণবশত আমরা ওর কোনো ভিডিও এবং ছবি আমরা আমাদের আজকে যে ভিডিওতে দিব না, কারণ আমরা চাই না যে ওকে কেন্দ্র করে ওর ফ্যামিলি কিংবা ওর সারাউন্ডিং এর কোনো অপমান হোক। এবং একই সাথে ওর যে ভোকালটা, সেই ভোকালটার যে রিয়েল ভোকাল আপনারা শুনতে পান, মানে অ্যাকচুয়ালি তাফিমের যে রিয়েল ভোকাল সেটা এটা না, সেটাও আমরা চেঞ্জ করে দিয়েছি। ও আজকে যেই কথাটা এখানে বলছে, একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, ও লেভেলে কমপ্লিট করে এ লেভেল পড়তে যাবে সেই এই সময়ে, 17 এজ মাত্র। ওর ফ্যামিলির ওর প্রতি যে টর্চার এবং ওর যে সারাউন্ডিং, ওর ফ্রেন্ডের কাছ থেকে ওর যে হ্যারাসমেন্ট, এবং একই সাথে কোনো জায়গায় ওর মেন্টাল প্লিজেন্টের বা মানসিক শান্তির যে জায়গাটা ছিল না, সেখান থেকে ওর যে একটু বিপদগামী হওয়ার যে চান্সটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, ওর খারাপ হওয়ার মূল কারণ। এবার আমরা
খারাপের দিকে ঢুকে যাচ্ছে যে ও আসলে কি করেছে। কিছুটা হলো আপনারা আজ পেয়েছেন, আমরা ইন ডিটেল আপনাদেরকে বলতে চাই। তো তুমি এটা দেখলা যে তোমার এই ফ্রেন্ড, সে কি ফ্রেন্ড ছিল নাকি তোমার মানে সোসাইটিতে খেলতাম, আর ফ্রেন্ড বলতে আমার স্কুলে একবার জুনিয়র ছিল, পরে হঠাৎ করে সে স্কুল লেখাপড়া সব ছেড়ে দেয়, আর তার বাবা মা তাকে কিছু বলে না। তোমার চোখে পড়ে পলিটিক্স এরকম জায়গায় চলে আসে। ওকে, সো তুমি দেখলা যে কোনো একটা শপিং মলের দোতলায় তার যে বস, তুমি গেস করেছো তখন, তাকে সে হ্যান্ড ওভার করছে যেগুলো, সেগুলো আসলে স্মাগলিং করা ওয়াশরুমে আইফোন, তোমার যেটা হচ্ছে গোল্ডেন কালারের। ওকে, ট্যাক্স ফাঁকি দেওয়া। হ্যাঁ বলো তারপরে ভাইয়া একদিন আমি কোচিং এ গেলাম, তো কোচিং এ থেকে কোচিং এ আসার সময় ওর সাথে দেখা হয় শপিং এ। আমার কোচিংটা ওইদিকে ছিল নাসিরাবাদে। আমি বললাম দেখ যা করছ আমি জানি, এখন আমি কিন্তু এটা কিন্তু ভালো না দোস্ত, বন্ধ কর এইসব, তুমি মানুষের ইয়ার মধ্যে প্রাচুর। আমি তো স্মাগলিং এগুলো বুঝি না, আমি আন্দাজে এমনি ওর থেকে কথা বাইর করার জন্য ইয়া করতেছি। সে আমাকে জাস্ট একটা সাইন দেখে সে চলে যায়। তারপরে ভাইয়া আমি মানে আবার ওই র্যাগার গুলা র্যাগিং শুরু করে, সবাই আবার লস হয়ে যাচ্ছে। একটা ক্লাস 8 এর ছেলে মানে মেয়েদের পা ধরে ইয়া করে, এটা ভাই আমার খুব কষ্ট লাগে। একটা বিষয় তুমি আমাকে বলো, তোমার সঙ্গে যে কন্টিনিউয়াসলি যারা তোমাকে র্যাক করছে, এখানে এ আর বি বলেছো, নামটা মেনশন করোনি, আমরা নামটা দিব না মেনশন করলে। এই যে র্যাক করার ব্যাপারটা, পুরো ক্লাস তো এটা দেখতো, তোমার পক্ষে কেউ দাঁড়াতো না? কেউ আমার পক্ষে দাঁড়াতো না। কেন দাঁড়াতো না? কারণ ভাই আমি একটা অ্যাটেনশন সিকার, একটু বেশি চাপাচাপি করতাম, মানে আপনার একটু বেশি মিথ্যা কথা বলতাম, যেটা ওদের ধারণা। তারপরে আপনার ওরা মানে আমাকে কেন জানি আর আমাকে একটু আলাদা মনে করতো। আই ডোন্ট নো ভাই, সিরিয়াসলি আই ডোন্ট নো দ্য রিজন, বাট ওরা কেউ আমাকে পাত্তা দিত না। আর ভাই আমার রেজাল্ট খুব একটা ভালো না, তো কে পাত্তা দিবে এরকম একটা ছেলেকে? আর খালি কমপ্লেন, কেউ দেখতে পারে না টিচার্স, তো আমি পাত্তা কখনো পাই নাই। তারপরে ভাই আমি সোসাইটিতে খেলি, তো ঢাকা থেকে রিসেন্টলি চিটং একটা ফ্যামিলি আসে। আচ্ছা, তো ওইখানে একটা ছোট্ট একটা ছেলে আছে, খুবই ভালো ফুটবল খেলে, আমাদের সাথে সে প্রথম দিন থেকে খেলে। তাকে আমার খুব ভালো লাগে, কি রে এই পিচ্চিটা অনেক ভালো ফুটবল খেলে। তো আমরা একটা টিম করি চল পিছিয়ে। তারপরে একদিন আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়, ওই চিলড্রেন্স ডে লায়ন্স এর। তো ভাইয়া লায়ন্স এর যখন প্রোগ্রাম হয়, ফার্স্ট টাইম আমি ওই ছেলের বোনটাকে দেখি, ফার্স্ট টাইম। তো বোনটাকে দেখে আমার খুব ভালো লাগলো, তো আমি ওর থেকে পিচ্ছি ছেলের থেকে আমি তাদের ফ্যামিলি ইনফরমেশন আমার এক ফ্রেন্ডে নিয়ে আমাকে দিছে। ফ্রেন্ড মানে বড় ভাই, কারণ উনি আমাকে খুবই পছন্দ, তো আমাকে উনি মানে আপন ভাইয়ের মতো আদর করতো। তো উনি আপনার তখন পরে 10-এ, তো উনি আমাকে ইনফরমেশন এনে দিছে। তো মেয়েটাকে আমি একদিন ফেসবুকে আপনার কি করছি, আমি হ্যাকিং শুরু করছি। হ্যাকিং বলতে ভাই আমি একদিন সাইবার ক্যাফেতে গেছিলাম আপনার এর জন্য, আমি ফেক অ্যাকাউন্ট খুলতাম ফেসবুকে। ফেক অ্যাকাউন্ট খুলে ওই দুইটার এগারকে শাস্তি দেওয়ার প্ল্যান করছি। একটা মেয়ের অ্যাকাউন্ট খুলে শাস্তি দিব, তাদের ব্রেকআপ করবো গার্লফ্রেন্ডের সাথে। তো একদিন ফেসবুকে একটা আর্টিকেল দেখলাম, লাইনার এফবি হ্যাকার। তো এফবি হ্যাকারটার একটু ইন্টারেস্টেড হইলাম, তো আমি ওইখানে যে আসছে তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি সফটওয়্যারটা নিতে পারি? তুমি বলো হ্যাঁ নিতে পারবা, টাকা লাগবে। তো আমি চিন্তা করলাম টাকা কই পাবো। আমি যে ফ্রেন্ডটা আমার স্মাগলিং করতো তাকে আমি ব্ল্যাকমেল করা শুরু করছি, কারণ শেষ সাইনটা বুঝছি যে কিছু একটা আছে। দোস্ত আমি কিন্তু সব বলে দেবো, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। এও ভয় পেয়েছে যে আসলে এই ছেলে বুঝে গেছে কারণটা কি। অবশ্যই ছেলেটা আমার বয়সে বড় ছিল, কিন্তু জুনিয়র। তো সে আমাকে আপনার আমার সফটওয়্যারটা নিতে 2,500 টাকা লাগে, সে পুরোটাই দেয়। তো সফটওয়্যারটা দিয়ে আমি চিন্তা করলাম মেয়েটার অ্যাকাউন্ট হ্যাক করে দিই, কি আছে ভিতরে। মেয়েটাকে যেত সুন্দর লাগছে, সামনাসামনি আমি মেয়েটাকে আমার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠিনি, কিছু বলিনি। তো আমি যখন হ্যাকারটা নিই, আমি তারপর চিন্তা করি না এসব করা ঠিক হবে না, একটা মেয়েরিয়া আমি কেমন বলছি, কারণ ওকে দেখে আমার খুব কিউট লাগছে, খুব ইনোসেন্ট। আমি আর কিছু করলাম না। তো একদিন হঠাৎ করে আমি ব্যাডমিন্টন খেলতেছি রাতে, তো আপনার আমার ফ্রেন্ড আমাকে বলে একটা অফার আছে। কি বলে বলতেছে, তুই একটা বর্ডার ক্রস বাইক আছে চিটং সিটি গেটের বাইরে পড়ে আছে, একটা বাড়িটার নাম ভাইয়া নীলখামার বাড়ি, যে নীলখামার বাড়ি থেকে নিয়ে আসবি বাইকটা। এটা আপনাকে যে অফার করেছে সেই ফ্রেন্ডটা কি স্মাগলিং করতো, যার কাছ থেকে আপনি টাকাটা নিলেন? হ্যাঁ, ও এখনো করে। ওকে, তো ভাইয়া আপনার ও আমাকে বলতেছে বাইকটা সিসি, যেটা বাংলাদেশে অ্যালাউডই না। অ্যালাউড কি, এটা যে আনছে কোন দিক দিয়ে আনছে এটাও যদি বের হয় তাহলে একদম ফাঁসি। তো ভাই ও আমাকে বললেন, এখন ভাই আমি ওটা অ্যাকচুয়ালি সঠিক ডিটেলসটাও জানি না, কারণ ও আমাকে তো ফুল ডিটেলস বলতেছে না। তো আমি বলছি কিভাবে আনবো, বলছে তুই বাইক চালাতে পারোস? আমি বলছি না। বলছে ঠিক আছে। ও বলে কি ঠিক আছে আমি শিখাবো। আমি বলছি না, সম্ভব না। তো ভাইয়া ওই মেয়েটার সাথে ততক্ষণে আমি ফেসবুকে পরে রিকোয়েস্ট পাঠাই, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। তো ভাইয়া ওই মেয়েটাকে একটা ছেলে ডিস্টার্ব করতো। তো ডিস্টার্ব যখন করে ভাইয়া মেয়েটাকে, তো আমি কি করছিলাম ভাইয়া, সোসাইটিতে আমি একটু ইয়াতে আছি, পজিশনে আছি। ছেলেটা আবার আমার জুনিয়র ছেলেকে দেখে একটু বকাটা দিচ্ছি, মানে নিজের ইয়াটা বাড়াইছি মেয়েটার সামনে। তো ভাইয়া ছেলেকে আমি যখন বকা দিতে আসবো, আমি তারপরে দিন হচ্ছে ভাইয়া আমার বাংলা ও লেভেল এক্সাম। তো ভাইয়া আমি আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি কোচিং থেকে। আমার সেদিন হরতাল ছিল, রিক্সা থেকে পড়ে আমি অ্যাক্সিডেন্ট করি। এটা দেখে মেয়েটা খুব ফিল করে, আপনার খুব খারাপ ফিল করে। তো ভাইয়া আমি পরে আমি বুঝছি যে ও চেহারা দেখে আমার কেন মনে হয়েছে আমি আই লাভ ইউ বলতে পারবো। পরের দিন ভাইয়া আমি আপনার আই লাভ ইউ মানে বলবো, তো আমি সারা রাত ঘুম আসে না, পরের দিন আমি বলি সাহস করে। আমার পরের দিন বাংলা স্টাডিজ মক স্কুলে, মানে মক মানে ভাইয়া যেটা ও লেভেলের আগে এক্সামটা। তো আমি ওকে প্রপোজ করি, ও ভাইয়া একসেপ্ট করে ফেলে আমাকে। তো একসেপ্ট করে ফেলার ওই র্যাগার গুলো আমার বলে যে দোস্ত নতুন গার্লফ্রেন্ড তো বানাইলি,
আমার গার্লফ্রেন্ডের গিফট কি দিবি, পকেটে 1 টাকা নাই ভাইয়া। তো তখন আমি আমার ফ্রেন্ডের কাছে যাই, দোস্ত তুই যা বলছ আমার এখন করতে হবে, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, কিভাবে চলবো। তো আমি আমার বাবাকে বলি যে দেখো বাবা, ফার্স্টে আমি আমার বাবাকে বলি যে বাবা আমি একটু বড় হয়েছি, কিছু টাকা। তো আমার বাবা বলছে ঠিক আছে তোকে মাসের শেষে 1000 টাকা দিব। তো ভাই 1000 টাকা তো আমার ফোন বিল সে চলে যাবে, ওকে নিয়ে যদি আমি কোথাও খাইতে যাই বা কিছু করতে, আমার 1000 তো কিছুই না। তো আমি বেসিক্যালি তোমার যেটা হচ্ছে যে তখন ডিমান্ডটা বাড়ছে সব দিক থেকে, রাইট? তো আমার ফ্রেন্ড বলে তোর আমি বাইক চালানো শিখাবো। আমার ফ্রেন্ড যাচ্ছে না কারণ সে জানে রিস্ক আছে। তো আমি বললাম যে ঠিক আছে শিখা। তো সে আমাকে শিখায়। তো আমার গার্লফ্রেন্ডের সাথে আমার গার্লফ্রেন্ডটা ভাইয়া আপনার স্কুলে যাইতো, বাসায় আর কোথাও না। মানে তোমাদের সম্পর্ক হয়ে গেল? হয়ে গেল। আর এটা কি তোমার স্কুলে পড়তো না? আমার স্কুলে পড়তো। তোমার স্কুলে পড়তো? একই ক্লাসে পড়তো? এক ব্যাচ জুনিয়র ছিল। ওকে। তো হ্যাঁ, তো আমাদের রিলেশন পরে তাকে আমি খালি দেখতাম স্কুলে আর কোচিং এ যাওয়ার সময়। আর তার মা খুব ডেঞ্জারাস ছিল, আমি ভয় তার মার সামনে যেতাম না, কারণ অবভিয়াসলি একটা ছেলে গার্লফ্রেন্ডের মাকে ভয় পাবি। তো আপনার আমাকে সে যখন আমি নিচে ফুটবল খেলতাম একটু দেখতো। তো ভাই আমি চিন্তা করলাম বাইক যেহেতু শিখতেছি, মেয়েটার সামনে একটু পাহাড়ও মারবো, আমাদের রোডে শিখি। তো আমি বাইক চালানো শুরু করলাম আমার ফ্রেন্ডের থেকে। তো বাইক চালানো শুরু করলাম, আর আমার ড্রাইভারকে অন্যরা খবর দিল যে আমার বাবার ড্রাইভারটাকে, যে যার সাথে আমি মিশতেছি ছেলেটা ভালো না, আমি বন্ধ করি। এটা আমার বাবা জানলো, আমাকে মারছে যে তুই বন্ধ কর, কেন হুন্ডা চালাবি, তুই গাড়ি চালাস, হুন্ডা কি একদম গাড়ি সহ বেঁচে দিব। আবার একবার করছি খেয়াল নেই। তবে আমি চুপ করে আছি, আমি কিছু বললাম। বাইকটা খাই ভাই আমি তখন আমার একটা অ্যাডভান্টেজ, আমি মেয়েটার সাথে শেয়ার করতে পারি। Because I had someone that I can share. তো আমি ওর সাথে শেয়ার করতাম। তো ভাইয়া একটা সময় আমি ফুল বাইক চালানো শিখে ফেলি। তো আপনার সেই দিনের ডেটটা আমার খেয়াল আছে ভাইয়া, 15 জুলাই 2014। আমার ফ্রেন্ড আমাকে বললো যে তোর বাইক চালানো কমপ্লিট, এবার নিয়ে আয়। তো আমরা নীলখামার বাড়িতে আমি কি করছি, আমার ড্রাইভারের সাথে আমার কথাটা শেয়ার করছি। ড্রাইভারও খুব এক্সাইটেড। ভাইয়া আপনার বাইকটা আনলে আমি 20,000 টাকা, জাস্ট বাইকটা আনতে। ওটাও ভাইয়া বেশি দূর না। তো আমার ড্রাইভার বললো ঠিক আছে তুমি আমাকে 10 দিবা, তোমার 10। ড্রাইভার আমাকে একটা গাড়ি ভাড়া করে দিল। গাড়িটা নিয়ে আমি নীলখামার বাড়িতে গেলাম। বাইকটা ভাইয়া আপনার কি বলে ওই গরুর যে খামার আছে না, খড়ের ভিতরে এটাকে ঢুকায় রাখা হয়েছে। বেসিক্যালি বাইকটা কোথায় যাবে কি হবে না কিছু জানো না তুমি? না। তোমার কাজ কি হবে? বাইকটা নিয়ে কোথায় দেওয়া? বাইকটা নিয়ে আপনার শপিং কমপ্লেক্সের সামনে আসতে হবে। এটাই ছিল তোমার ডিউটি। এর বাকি কি হবে না হবে সেও দেখবে। হ্যাঁ, আর কেমন আনবো এটা আমার রিস্কে। তো ভাই আমি একটু তার আগের দিন নেটে রিসার্চ করি নানুর মোবাইলটা দিয়ে। নানুর মোবাইলটা তখন আমার আছে। তো আপনার নেটে দেখলাম যে স্প্রে পেন্ট গুলো না অকটেন দিয়ে যদি আপনার রাব করেন এটা চলে যায়। এটা কি জিনিস? স্প্রে পেন্ট, নরমাল স্প্রে দিয়ে পেইন্ট। ওকে, নরমাল গুলা। হ্যাঁ, আপনার এখন আমার যে বাইকটা যে পেন্টটাতে পেইন্ট করছে ওটা ভাই এখনো আমার বাসায় আছে। ওকে, তো আমি ওটা পুরো বাইকটা পেইন্ট করে ফেললাম। পুরো বাইকটা ব্লু কালার স্প্রে করে দিছি। ব্লু কালার স্প্রে করলাম। আমার ফ্রেন্ডকে বললাম তুই অকটেন কিনে রাখ। কত লাগবে এটা আমি সঠিক বলতে পারি না, তুই অকটেন কিনে রাখ। তোমার প্ল্যানটা হচ্ছে যে এখন তুমি ব্লু কালার স্প্রে করছো, পরবর্তীতে ওখানে নিয়ে যাওয়ার পরে অকটেন দিয়ে তুমি ওই ব্লু কালারটা তুলে ফেলবে, অরিজিনাল কালারটা। যখন আমি অ্যাপ্রিলটা পার করলাম ভাইয়া, আমি এরকম বাইক লাইফে দেখে নেই ভাইয়া। আপনার এটা স্ট্যান্ডটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে 2টা চাকা লাগানো, খুব মোটা চাকা, গিয়ার গুলো একদম পিছে। আর মানে এটা চালাবো যে কেমনে আমি নিজে ওটা বুঝে উঠতে পারতেছি না। আর ভাই এটা মানে আপনার ক্লাচ ধরেই জাস্ট গিয়ার 10 হাতে ক্লাচ ছেড়ে দিতে হয়, আস্তে আস্তে ছাড়া বা এরকম কোনো কিছু নেই। খুব সুন্দর একটা আওয়াজ। তো আমি জাস্ট বাইকটা দেখে আমি চিন্তা করলাম নিতে পারবো তো। বলে ভাই আমি ফার্স্ট পেইন্ট করলাম। তুমি শিখেছো কোন বাইক? আমি শিখেছিলাম ভাইয়া এফজেড তে শিখেছো। আর তুমি যে সিসি বাইকের কথা এখানে বলেছো, সেই সিসিটা আমি আমার লিসনারদেরকে শোনাইনি। বাংলাদেশের 150 সিসির উপরে পারমিশন নাই, সর্বোচ্চ 155 সিসি, সেটা জিক্সারের। ভাইয়া এটা ট্যাক্স ফাঁকি দেওয়া ছিল, একদম ট্যাক্স ফাঁকি দেওয়া। তোমার এটা তুমি যেটা বলেছো সিসি, তার অর্ধেক সিসিও যদি হয় তাহলে এই রকম হাই সিসির বাইক তুমি মাত্র কয়েকদিন চালানোর পরে এটা চালানোর সাহস করাটাই রীতিমতো একটা বোকামি। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে পড়েও গেছিলাম আমি যখন বাইক করে। আমি একটু শুনি তুমি বাইকটা দেখার পরে তুমি কিভাবে নিয়ে আসলে, আদৌ তুমি এটা করতে পেরেছো কিনা শুনবো। হ্যাঁ, তো তুমি স্প্রে করলো, তারপর? ভাইয়া আমি স্প্রে করার পরে বাইকটা নিয়ে আসলাম। আনার পরে ভাইয়া আপনার বাইকটা যখন আমি আনি তখন আমাকে কয়েকবার করে আমি পড়ে যাচ্ছি, মানে পারতেছি না, এত ভারী বাইক কে হ্যান্ডেল করতে পারে। আমি মাত্র শিখছি, কিছু নাই। তা আমি আমার ফ্রেন্ডকে কল দিই, দোস্ত আমি পারি না। তো বলছে এটা তোমার রিস্ক। এখন বাইকে যদি ডেন্টও পরে সমস্যা নাই, কিন্তু যদি বাইক খাওয়াও তোমার কিডনি বেঁচে দিবে, কিন্তু এটা খুব খারাপ। এই সে তো আমি তো ভয়, আমি এমনি ভিতর টাইপের। আর ওই দিক দিয়ে তারপর আমার গার্লফ্রেন্ড আমাকে কল দিছে, তুমি কই? তো আমি বলছি আমি কনফারেন্সে আসছি। তো এখন আমি আমার ফ্রেন্ডকে আবার কল দিলাম, দোস্ত আমি তো এটা বলছি, আমার বাপ মাকে এটা বলছি, তুই আমাকে একটা সার্টিফিকেট বানিয়ে দিবি। যদি কোনো ব্যাপারই না, 2 মিনিটের মধ্যে তুই আয়, আমি তৎক্ষণাৎ সার্টিফিকেট রেডি করতেছি। তো আপনার এটা বলতেই বাইকটা অনেক কষ্টে আনিবে। আপনার যখন আমি অলঙ্কারে মোড় আসি, আমি পারি না হ্যান্ডেল করতে। আমি একটা পিকআপ ভাড়া করে পিকআপের উপর তুললে তারপর এটা আনি। আনার পরে ভাইয়া আমি টাকা পাই 20 মধ্যে 10 আমার ড্রাইভার আমার মধ্যে ভাগাভাগি হয়ে যায়। আমি 10 দিয়ে আমার গার্লফ্রেন্ডকে বললাম তখন আমি কিছু একটা কিনি। তো সে বলে না কিছু দিতে হবে না। এসে তো ভাই আমি তাকে, তোমার গার্লফ্রেন্ড এটা জানতো যে তুমি কাজটা করেছো? ভাই ও আজও জানে না। ও আজও জানে না? ও ফর দ্য ফার্স্ট টাইম জানবে যদি রেডিও শোনে যে তোমার লাইফে ছিল। ভাই আমার গার্লফ্রেন্ড ও আমাকে ছেড়ে চলে গেছে। সো আমরা সামনের দিকে একটু আগাই, তাহলে হয়তো স্টোরিটা রিভিল হবে। শুনি তারপরে ভাই আমি যখন
বাইকটা, তারপর ওকে আমি একটা ডায়মন্ডের চিন্তা করি, ডায়মন্ড বা কিছু গিফট করবো, কিন্তু কিচ্ছু পাই না। তো আপনার আমার একটা ফ্রেন্ড বলে ঠিক আছে তুই আমাকে 10,000 টাকা দে, তোর জন্য আমি একটা অরিজিনাল ডায়মন্ড দিব, যেটা তুই কাজ করছিস। সিরিয়াসলি ভাই আমাকে একটা অরিজিনাল ডায়মন্ড, আমি এটা টেস্ট করেছি, এটা অরিজিনাল ডায়মন্ড ছিল। সেটা আমাকে দেয় একটা ওয়াচ, আমি আমার গার্লফ্রেন্ডকে দিই, কিন্তু আমার গার্লফ্রেন্ড ভাবছে এটা ইমিটেশন বা কিছু একটা, সে আজও যায় না যে এটা অরিজিনাল ডায়মন্ড। ওকে, তো এটা আমার ফার্স্ট গিফট হয়। তারপর ভাই আমার বাবা আমাকে কথা দেয় মাসের শেষে। তো ভাই আমি চলতে পারছি, আমার খুব কষ্ট ছিল, আমার ফোন বিলস, বিলস। তো ভাই আমি স্মাগলিং এমন ভাবে জড়া পড়ি, আমি প্রত্যেকবার এমইউএন বা কোনো না কোনো কজে এইভাবে করে ভাই আমি তারপরের গুলা হচ্ছে যে ভাই নীলখামার বাড়ির থেকে আমি বাইক আনা শুরু করি, ভালো ভালো বাইক আপনার বর্ডার ক্রস বাইক। বর্ডার ক্রস। তারপর আমি একটা রিসেন্টলি একটা মেকানিকের সাথে পরিচয় হয়, তার সাথে সেও আমার সাথে লিঙ্ক হয়ে যায়। তারপর আমাদের সোসাইটির একটা লোক বড় ভাই বলা যায়, গ্রুপটা বাড়ছে, গ্রুপ বাড়ছে, আমরা 4-5টা বাইক একসাথে। তারপর আপনার আবার কি করতাম, বাইককে খুলে পার্ট করে ট্রাকে করে নিয়ে আসতাম, কোন রকমের ট্রাকগুলোকে টাকা টুকা খাওয়াই। তারপরে এভাবে করে আমার টাকা পয়সা বাড়তেছে। আর মানে আমার গার্লফ্রেন্ডকে আমি প্রত্যেকদিন একটা না একটা গিফট দিচ্ছি, সেও তো মানে একটু একটু ডাউটে পড়তেছে কিরে। তো সে আমাকে জিজ্ঞেস করছে কি করো, আমি অ্যাকচুয়ালি কোচিং না করে কোচিং এর বেতনটা মেরে দিই, যেটা অ্যাকচুয়ালি ভাই আমি আসলেও মারতাম। আমি কোচিং না করে কোচিং এর বেতনটাও মারা শুরু করছি, প্লাস খারাপ কাজেও যাওয়া শুরু করছি। তুমি এটা তো চিটাগংয়ের ঘটনা বলছো? চিটাগং, রাইট। তারপরে ভাই আমি যখন এগুলো করা শুরু করছি, তো একদিন আমাকে আমার ফ্রেন্ড ডাকে, বলে দোস্ত এমন ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা যদি তুই করতে পারোস তো লাইফ সেটেল। আমি যে কি, সে আমাকে ওই বসের কাছে ডাইরেক্ট পরিচয় করে, বসের সাথে পরিচয় হলো। তো বস বললো তুমি কক্সবাজার থেকে আমার ফোন নিয়ে আসবা। ফার্স্ট ফোন স্মাগলিং আমার তখন শুরু হয়। তখন ভাই iPhone 6 এর যুগ। আমি গেলাম, কি দিয়ে যাবো, উনি আমাকে আপনার ওই সেম আমার ড্রাইভার গাড়ি ভাড়া করে দেয়। আমরা গাড়ি এটা নিয়ে যাই, গাড়িটা নিয়ে যাওয়ার পরে ওরা বলে কি না তো তোমাকে তো আমি গাড়ি নিয়ে আসতে বললে। কেন? কারণ ওদের নিজেদের পার্সোনাল গাড়ি আছে, ওদের গাড়িগুলো ভাই ওদের জন্য মেড, ওদের ক্যাব লেখা কিন্তু অরিজিনাল ক্যাব না। এগুলো মানে আলাদা একটা লেয়ার থাকে, কার্পেটিং গুলা কাটা থাকে, সিট গুলা কাটা থাকে, যে পুলিশ দিল মানে ওইভাবে চেক করতে পারবে না। আর ছোট একটা বাচ্চা আপনার ওরা এইসব গাড়ি চেকও করবে না, ওগুলা ওদের আলাদা হাইয়েস্ট টাইস। তো ভাই আমি একটা হাইয়েস্টে গাড়ি লেখা কিন্তু না। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা কোম্পানির নাম এসছে, আমরা সেটাও মিউট করেছি এখানে, কজ আমরা আসলে ইটস নট এ ক্রাইম ইনভেস্টিগেটিভ শো, সো দ্যাটস ওয়াই আমরা চাইলেই ওর কথার বেসিসে একটা প্রতিষ্ঠানের নাম এখানে তুলে ধরতে পারি না, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বদনাম হবে, সে কারণে আমরা মিউট করছি। বাট ও যেটা বলছে সেটা হয়তো বা সত্য। ওকে, বলুন। তারপরে ভাই যখন আমি গেলাম, যে গাড়িটা আমি ভাড়া করে আনছি ওরা এটা জোর করে, আর আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, ওনাকে পাঠিয়ে দিছে। উনি তো বলতেছে তুমি সাবধানে থেকো, আমি তোমার পিছে পিছে আছি, তুমি টেনশন নিও না। আমি ওনাকে বলছি পিছে পিছে থাকেন, আমি টাকা দিব। তো ওই গাড়িগুলোর মধ্যে যখন কার্টুনটা আমি খুলি, ভাইয়া আমি মানে লাইফে এরকম জিনিস দেখিনি, চকচকে গোল্ডের মতো iPhone 6 S6 Edge, যেটা বাংলাদেশে তখন রিলিজ হয় নাই। আমি ফোন কিন্তু সব গোল্ডেন কালার, ভাই এটা গোল্ড নাকি আমি আদৌ জানি না। নিয়ে আসলাম মাইক্রোটা, আনার পরে উনি যখন দেখছে 20টা কার্টুন, খুশি হয়ে আমাকে 72,000 টাকা দিচ্ছে, বলছে যা এখন থেকে আমার সব পার্সোনাল ডিলিং তুই করবি। পর থেকে আমি নামলাম এই বিজনেসে। 72,000 টাকা পেলে তুমি ক্যাশ? আমার ড্রাইভারকে আমি তখন 30,000 টাকা দিই, বাকি পুরোটা আমার, 42 আমার। সো তোমার ফিলটা তখন কি হচ্ছিল? তখন আমি আজকে পার্টি করবো, এই করবো, সে করবো। ফিল ইউ রিচ? হ্যাঁ, আমার থেকে বড় লোক দুনিয়া থেকে অনেক, কি আমাকে র্যাগিং করবে। তো আমি মনে মনে চিন্তা করলাম যেদিন টাকাটা হয়েছে আমি একটা বাইক কিনি। তো আমি কি করি ভাইয়া, একটা Yamaha RX100 আমাদের এক বড় ভাই বেঁচে ফেলবে, ওনার থেকে আমি সেকেন্ড 25,000 টাকা কিনি। এখন আমার গার্লফ্রেন্ডকে বলতেছি আমি একটা বাইক কিনলে তো তোমার বাসায় বুঝে যাবে তুমি। হ্যাঁ, আমার ড্রাইভার, আমি আমার ড্রাইভারের বাইক বলে ড্রাইভারের পার্কিং এ রাখাইতাম, বাইক কিন্তু অ্যাকচুয়ালি আমার, আমি আর ড্রাইভার মাঝে মধ্যে নিতাম আমার থেকে। আপনার বাইকটা নিয়ে আমার গার্লফ্রেন্ড, তোমার ড্রাইভার সবকিছু জানতো যে তুমি এগুলোর মধ্যে ইনভলভ আছো। তারপরে ভাইয়া আপনার বাইকটা যখন আমি কিনছি, তো আমার গার্লফ্রেন্ড বলি আমরা বাইকে চলো একটা রাইডে যাই। প্ল্যান করলাম, ঠিক আছে। ভাইয়া যেদিন প্ল্যান করলাম আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমি চিন্তা করলাম বাইকের গোষ্ঠী গেলাম, আমি গাড়ি নিয়ে যাবো। তো গাড়ি নিয়ে ওকে নিয়ে আমি ঘুরতে যাবো, কিন্তু আমি যে বাইক কিনছি আমি আমার গার্লফ্রেন্ডকে তখনও বলি নাই। আমি চিন্তা করলাম যে ওকে একটা সারপ্রাইজ দিব। তারপরে ভাই আমরা গাড়ি নিয়ে ঘুরতে গেলাম, কিরকম করে ও কোচিং এর নাম দিয়ে ওর মা সেদিন ফার্স্ট টাইম ওকে স্কুলে আনতে চায় না, আমার গার্লফ্রেন্ডের ড্রাইভারকে আমি হাত করে ফেলছি। তো আমি ওকে স্কুল থেকে আমার গাড়ি করে নিয়ে আসি, ও কোচিং এ যাওয়ার নামে ও বের হয়, আমরা ওকে নিয়ে আমি একটু ঘুরি, ওর আর ফ্রেন্ড থাকে। তো ওর মা যখন কোচিং এ ওকে আনতে যায় জেনে যায়, কিন্তু কার সাথে গেছে এটা ওর মা জানে না। তো ওদের ড্রাইভারটা আমার কল দিয়ে যায়, ভাই যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। তো আমি ওকে নামাই দিয়ে আর বাসা নামাই দিয়ে পরে একটু একটা সিন হয়ে পরে কমে যায়, কোনো একটা বিষয় হয় না। তো আমার ড্রাইভার বলে যে দেখো কোনো মেয়ে পছন্দ করবে না যে তার বয়ফ্রেন্ড একজন স্মাগলার, এটা কেয়ারফুলি রেখে বাইক পরে ডিসপ্লে করবে। আমি আমার বাইকটা আর চালাই না, লুকাই আমার ড্রাইভারই চালাই, রেখে দিছিলাম। তারপরে ভাইয়া একদিন দেখি যে আমার টাকা পয়সা একদম মানে ওই বস খুব অসুস্থ হয়ে পড়ে, টাকা পয়সা সব ডাউন খাইতে থাকে। তো ডাউন খাইতে আর আমি এখন কি করব আপনার আমি মানে পাগল হয়ে গেছি, আমার টাকা পয়সা সব কমে আসতেছে। তো আমার গার্লফ্রেন্ডে আমার একটা ফ্রেন্ড থাকে যে স্মাগলার বললাম, ও একটা মুভি দেখছিল, একজন ইরাকি একটা, ওনার নামটা ও নিষেধ করছে বলতে। ওই মুভিটাতে গার্লফ্রেন্ডের মাকে ব্ল্যাকমেল করে টাকা বের করে। তো আর আমার ফ্রেন্ডটা এমন ছিল, মানুষ দেখলে চিনে যেতে পারতো যে মানুষটা কেমন,
দেখে বলতো যে ওর মা ভীতু, ওর মা থেকে তুই টাকা বের করতে পারবি। তো আমরা কি করতাম ভাইয়া, আমি মুভিটা দেখছি, তো মুভিটা দেখে মুভিটার নাম কি, নাম মনে আছে? হ্যাঁ ভাইয়া, টু ফেস। টু ফেস, ওকে। সো আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন। ওকে, তারপরে ভাইয়া যখন ও ইয়া করে, আমি আমার গাড়ির টিভিতে আমার ড্রাইভার সব বসে দেখি, তো ভাইয়া আমার ভালো লাগে। আমার ফ্রেন্ড বলকে দেখ, যদি ট্রু লাভ হয়ে থাকে, মা না সবার সাথে মেবি মনে করতে পারে ট্রু লাভ হয় নাকি একটা টেস্ট, এটা তোর জন্য একটা টেস্ট। কে বলে এটা? ফ্রেন্ড। ওকে। তো আমি ওকে খুব সাহস করে একদিন আমার বাসায় ডাকি, ওর ছোট ভাইকে সিডিটা দিই যে এটা তোমার আপুকে দিও। ও দেখে, ও দেখে বলতেছে যে, আমাকে বলতেছে বেবি তোমার কি টাকা কম? আমি বলছি হ্যাঁ, আমার টাকা পয়সা সব কমে গেছে, ইফ ইউ লাইক দিস মুভি। আমি মানে ফার্স্টে টাকার আগ শুনে ও বলতেছে বেবি দেখো আম্মুর কাছে অনেক টাকা আছে, ইফ ইউ আর ইন প্রবলেম আই ক্যান হেল্প ইউ। ও নিজে থেকে অফার দিচ্ছে। আমি চিন্তা করলাম ওকে, এটাই আমার চান্স। আমি ওকে, ইউ ক্যান হেল্প মি। তারপর ও বলছে ফার্স্টে আম্মুকে ভয় লাগাইতে হবে। তো ভয় লাগাইতে হইলে এটার জন্য আমি ওকে বলছি ঠিক আছে, কোনো ছেলে বা কেউ তোমাকে ডিস্টার্ব করে? তো ফার্স্টে আমরা একজন ছেলে ওকে এমনি ডিস্টার্ব করতো, যার সাথে তার রিলেশন ছিল, চিটং এ এসে সে রিলেশন করছে। তো আমরা কি করছি, আমরা এক বড় ভাইকে ওই ছেলেটার মতো ড্রেস টেস পরে একটু ভয় লাগানো ইয়া করে ওদের বাসার নিচে গেছে। ওর মাকে বলছি যে দেখেন, আমি আবার ওর মার সাথে ফ্রেন্ডশিপ গ্রো করার জন্য ওকে ও বলছে যে আমাকে মায়ের সামনে ভাইয়া ডাকছে, বলছে ভাইয়ের কাছে কিছু নোটস আছে, নোটস গুলো নিলে মা আমার জন্য লাভ হবে, আমার পড়ার জন্য। তো মা কি করে, আচ্ছা ঠিক আছে। তো ওর মার আমাদের মতো আমার একটা চিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো একদিন হঠাৎ করে মায়ের সামনে আম্মু ওই ছেলেটা আসছে আমাকে বাঁচাও। তো আমি বলি যে আন্টি আমি হেল্প করতে পারবো। কেমনে? আন্টি দেখেন, আমি একজন কুফুরি কালামি রিয়া আছে, আমি কি করছি একটা ট্যাটু এমনি উল্টাপাল্টা বানিয়েছি, কুফুরি কালাম আপনাকে হেল্প করতে হবে। আন্টি বলছে তো কিভাবে, তো কত টাকা লাগবে? তো ফার্স্ট আমার চাওয়াটা থাকে 1500 টাকা। ওই 1500 টাকা দিয়ে আমরা এটা ইয়া করে পরে ওই ছেলেটাকে সরাই। তারপরে আন্টিকে মানে এরকম ভয় লাগাই। তারপরে আপনার আন্টিকে আমরা ইয়া করছি যে আন্টি আমি একটা ভুল করে কুফরি কালাম করছিলাম, যার কারণে আপনার মেয়ের উপর এখন জিনে ধরছে। তো জিন ধরছে প্রুফ কি? প্রুফটা হচ্ছে যে ভাইয়া ওকে আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান শিওর ইউ হ্যাভ সামথিং। ইয়া ভাইয়া Okay, he's searching something from his mobile, so আমরা কিছুক্ষণ ওয়েট করবো প্রিয় শ্রোতা। এর আগে আপনাদেরকে একটা কথা বলি, শিশুদের প্রতি বন্ধুর মতো আচরণ করুন, এবং কজ ওরা খারাপ হলে আমরা নিজেরা বিপদে পড়বো। হোয়াট ইজ দিস? এই লেন্সটা, এটাই সেই লেন্স যেটা আন্টির ভিতরের ইয়াটাই নষ্ট করে দিছে। হোয়াট ইজ দিস? মানে এটা তো একটা নর্মাল একটা, মানে অনেক সময় মোবাইল এটা চেঞ্জ করে করা যায়। লেন্স বলতে মানে তুমি তোমার চোখে একটা বিশেষ ধরনের লেন্স লাগিয়েছো। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড সে একটা পড়তো একদম হোয়াইট, পিপলটা স্লো হয়ে যেত, একদম ছোট, আর আপনার এটা পড়তো, দেখাইতাম যে জিন ভর করছে। এটা করে এটা মানে ওকে কি পড়িয়ে দিয়ে তারপরে তুমি ওর মাকে নিয়ে আসতে? না, পরে আমি ওকে দিয়ে দিতাম যে রাতে ঠিক 12টা বাজে তুমি এটা পড়বা। ওকে। তো সে যখন পড়তো, পড়ার পরে এরকম চুলগুলাকে ইয়া করে সে একটা ভয় লাগে তোমাকে। আচ্ছা, ভয় লাগানোর পরে ভাইয়া পরিবারের আর কেউ দেখতো না? ওর বাবা মার ভাই? ওর বাবাকে আমরা এমন ভাবে আন্টিকে প্রেশারাইজ করছি যে ওর বাবাকে যেন কিছু না বলতে পারে টাকার জন্য। আর ও আমাকে এতই লাভ করতো যে ভাইয়া ওর মাকে ইয়া দেওয়া শুরু করছে। ওকে। তারপরে ভাইয়া আপনার যখন তুমি এই লেন্সটা কোথা থেকে পেয়েছো? লেন্সটা ভাইয়া আমি আমার ফ্রেন্ড থেকে। এটা বেসিক্যালি কি এটা পিউপিলটাকে ছোট করে ফেলে নাকি পিউপিলটাকে একটা রেড আর একটা পিপলকে একদম ছোট করে ফেলে, মানে হোয়াইট কালার একেবারে চোখের সাথে মিশে যায়। রাতের বেলা দেখলে তখন বুঝবেনই না। ব্ল্যাক পিউপিলটাকে তো ছোট করে ফেলেছে এটা, কিন্তু যে রেডটা সাইনটা এটা কি ব্ল্যাক পিউপিলের উপরে নাকি ওটাকে ছোট করে ইয়ে করে ফেলেছে? চোখটাকে তো ছোট করতে পারবে না, চোখের উপরে। এটা নরমাল। এটার আসলে আলটিমেটলি যে কাহিনীটা সেটা হচ্ছে এটা একটা বিশেষ ধরনের লেন্স। এই লেন্সটা আসলে আমাদের চোখের যে কালো অংশটা আমরা মাঝখানে যেটাকে বলি পিউপিল, এবং এই পিউপিলটার উপরে দিলে লেন্সটার যে অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে পিউপিলটার উপরে সাইডটা ওরা রেড দেখায় এবং পিউপিলের যে ব্ল্যাক অংশটা এটাকে আরো ছোট দেখায়, অনেক ছোট দেখায়। সো এটা আসলে সাধারণ মানুষের চোখের মতো লাগে না, এটা দেখতে কিছুটা ভয়ঙ্কর লাগে। তো ওরা যে কাজটা করেছে যে এই লেন্সটা বেসিক্যালি ওর গার্লফ্রেন্ডকে দিয়েছে যে রাত 12টার পরে তুমি এটা পড়বা, এবং সামহাও তোমার চোখ দেখে যেন তোমার মা বুঝতে পারে যে তোমার উপরে জিন ভর করেছে। এই বিষয়টাকে মাথায় লাগিয়ে ওরা কিছু টাকা বের করবে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের মায়ের কাছে। দিস ইজ দ্য আলটিমেট থিং, রাইট? ওকে। তারপরে ভাইয়া ইচ্ছা করে ও কি করতো, গ্রিলের উপর উঠে এরকম করে তাকাইতো যেন মা ভয় পায়। এরকম একটা ভয় সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে আন্টির জন্য। আর আন্টি আপনার একটা সময় আন্টি এতই ভয় পায় যে আন্টি মানে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হওয়ার পরে আন্টি পরে বলে যে যত টাকা লাগে লাগুক, আমি আমার মেয়েকে বাঁচাবোই যেভাবে হোক। তো আন্টি আমাকে জিজ্ঞেস করে কত টাকা লাগবে। তো আমি ফার্স্টে ওনার থেকে 25,000 টাকা বের করি। ওই সময় 25,000 টাকা বের করি। আর এই 25,000 টাকা লিগেল দেখানোর জন্য আমি কি করি, আমার যে বাইকটা আছে আমি আমার গার্লফ্রেন্ডকে বলে আমি 25,000 টাকা দিয়ে বাইক কিনছি। আমরা
আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আজকে এখানে কনফেস করছে 17 ইয়ার্স ওল্ড তাহফিম, এবং যে মূলত খুব রিসেন্টলি ও লেভেল কমপ্লিট করেছে। আমরা এখানে অনেক কিছুই তার চেঞ্জ করেছি যাতে কোনোভাবে তার পরিচয়টা রিভিল না হয়। তার ভোকালটাও আমরা চেঞ্জ করেছি, ভোকাল কর্ড, এবং নট অনলি দিস, তার নামটাও আমরা চেঞ্জ করছি। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে দিস স্টোরি ইজ অনলি ফর যে যারা শুনছেন তারা যেন লিসেন নেন এইভাবে যে পরিবারে বাচ্চাদের প্রতি আমরা একটু যত্নবান হই, যারা আমার ফ্রেন্ড তাদের প্রতি একটু দৃষ্টি দেই, যারা আমাদের সোসাইটিতে কমিউনিটিতে এক্সেপশনাল তাদের দিকে যেন আমরা ভালোভাবে দৃষ্টি দেই। নইলে ও কিন্তু এমন কাজ করবে যেটা আমার স্বাভাবিক জীবন আচরণে বাধাগ্রস্ত করবে। ফিরবো ঠিক 4 মিনিট পর। আর যারা এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে যে মানুষটি কনফেস করতে এসছে 17 বছরের কিশোর তাফিম, সে যেখানে বলা শেষ করেছিল ঠিক সেখানটা থেকে আমরা ফিরবো। হ্যাঁ, 25,000 টাকা নিলা তুমি, তারপর আমি এটাতে দেখালাম যে আমার বাইকটাকে আমি লিগেলি কিনছি। এটা দেখানোর পর আমার গার্লফ্রেন্ড তো কেবি টুকা বাইক এন্ড একটু মানে বিয়াতে আসছি। এরপর আমার গার্লফ্রেন্ড আমাকে বলে যে তুমি বারবার বাহিরে থাকো, দেশের বাইরে, আচ্ছা ট্রুথটা কি, তুমি কি আমাকে প্রুফ দিতে পারবা তুমি আমাকে লাভ করো, তোমার আমাকে বিয়ে করতে হবে। লাইক ওকে, আমি এটা নিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। তো আমার ফ্রেন্ড আপনার চিন্তা করে যে টাকা যদি লাভ করা যায় তো এটা কেমন হয়, একটু টাকাই লাভ করি। তো তারা আপনার কি করে ভাইয়া, টাকা লাভের জন্য সে আমাকে একটা কাজের সাথে দেখা করায়। সে আমাদের 60,000 টাকা নেয়, আর সে এটাতে এমন প্রুফ করে যে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছি। আমাদের সাইন টাইন নিয়ে সবকিছু কাবিন টাবিন, সামথিং লাইক ইট ওয়াজ ফেক। ইট ওয়াজ, যেটা আমি জানতাম না, আই থট ইটস ট্রুথ। ওকে, তো যখন বিয়ে করে ফেলছে এখন আপনি আমি দাঁড়াও নাম্বার 1, এইখানে তোমাকে হেল্প করলো কোন এক ফ্রেন্ড তোমাকে হেল্প করেছে। তুমি এই প্রুফ দেওয়ার জন্য, মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে প্রুফ দেওয়ার জন্য তাকে তুমি বিয়ে করেছো। তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন ভাই আমি মাত্র 9। এটা কাজী ম্যানেজ করেছে কে? তোমার ফ্রেন্ড 60,000 টাকা নিয়ে এই পুরো ইয়েটা। তুমি জানতে এটা রিয়েল হচ্ছে, কিন্তু তোমার ফ্রেন্ড এটা করেছে ফেক। হ্যাঁ, 60,000 টাকাটা আমি দিয়ে আমি কিছু সেভিংস করতাম, ওটা পুরোটা আমি দিয়ে ফেলি। বাট তোমার ফ্রেন্ড কেন এটা ফেক করলো? ইনফ্যাক্ট বিয়ে তো হবেই না এটা, কারণ বাংলাদেশ সরকার এটাই হয়তো করতে চাইছে সে যখন করছে ভাইয়া। আপনার পরে তুমি ওর গার্লফ্রেন্ডকে বোঝাওনি যে এখন বিয়ের বয়স হয়নি বা এরকম কোনো কিছু? না ভাই, আমি আই ওয়াজ ম্যাড ইন লাভ ফর দ্য ট্রুথ। তো আপনার আমি তারপরে একদিন হঠাৎ করে সে বললো দেখো উই আর ম্যারিড নাও, উই হ্যাভ নো প্রবলেম এন্ড ফোর্স। হ্যাঁ, ওকে। তারপরে সে আমাকে বলছে দ্যাট দে হ্যাভ নো প্রবলেম, মানে একটা ইন্ডিকেশন দিছে। তারপর আমি যখন ডাইরেক্টলি আস্ক করছি সে বলছে না না না, আমি এগুলো পছন্দ করি না। সে ঘুরে ফেলছে, কথাটাকে সে আর রাখেনি। পরে একদিন হঠাৎ করতে গিয়ে আপনার ও আমাকে নিচে ডাকছে স্কুলে। নিচে স্কুলের ওয়াশরুমে সে আমাকে হাত টান দিয়ে ঢুকায়। তো ভাইয়া কম্বাইন্ড স্কুল ছিল, ছেলে মেয়ে একসাথে। হ্যাঁ, তো ওগুলা কিস আগে তো আমাকে ওয়াশরুমে ঢুকায়। তো সেদিন ভাই ও ফার্স্ট আমার শার্টের বাটন খুলে দেয়, যেটা ভাই আমি ইন্ডিকেশন হিসাবে বুঝি। তো আমি এটা এখন আমি এত বড় স্টুপিড, আমি র্যাগারদের সাথে শেয়ার করে ফেলছি। এত বড় স্টুপিড, র্যাগার একটু ভালো করে কথা বলছে, আমি ওদেরকে বলে দিছি। তো বলছে কি বলো, করে ফেল না এগুলো কি। তো তাদের এমন একটা প্রেশার এসে, তো আপনার একদিন তারাই আমাকে বলতেছে স্কুলের ওয়াশরুমে, মানে খুব একটা সিকিউরিটি ছিল না স্কুলটাতে, অনেক বিশাল, খুবই বড় স্কুল। হাউ ইট ইজ পসিবল? ফার্স্ট অফ অল, মানে ঠিক আছে তোমরা এটা করো না স্কুলের ওয়াশরুমে করিনি, তাহলে এটা জাস্ট ওইখানে স্টার্টটা ছিল। তো আমি কি করলাম, আমার ড্রাইভার থেকে গাড়ি নিলাম। গাড়ি নেওয়ার পরে আমি আমার ড্রাইভারকে কিছু বললে, তখন আমি কিছু জিনিস লাগতো এটার জন্য। তো আমি আমার ফ্রেন্ডকে বলি, তো সে আমাকে আপনার জিনিস দেয়া করে দেয়। মানে আপনি বুঝতেছেন? না, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাদেরকে, যাতে একটা মানে কোন ধরনের কোনো ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়, প্রিকশন যেটাকে বলে। হ্যাঁ, প্রিকশন ও দেয়। তো তারপরে আমি আমার গাড়িটা নিয়ে ভাইয়া আমরা একটা মার্কেটের নাম বলছি না, মার্কেটে পার্কিং এ গিয়ে আমার গাড়িটা আপনার অরিজিনালি ব্ল্যাক গ্লাস। তো ব্ল্যাক গ্লাসে আমরা ভাইয়া আপনার বড়, বাট স্টিল যেহেতু এখানে কনফেস করবো ভাইয়া আপনার উই হ্যাড দ্যাট। ওকে, সো আফটার হ্যাভিং আমার কেন জানি পার্কিং এ গাড়ির ভিতর নো সিকিউরিটি দেয়ার। পার্কিং অনেক আগের মার্কেট, এটা খুব একটা ইয়াতে না। সো হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস? যাইতাম মাঝে মধ্যে, মানে আগে তুমি সব করেছো ওখানে? স্মাগলিং এর কেসে যাইতাম। ওকে, মানে তুমি স্মাগলিং এর কেসে যেয়ে তুমি জায়গাটা খুঁজে বের করেছো। হ্যাঁ, তারপরে সেদিন আমি যেটা ফার্স্ট বুঝতে পারলাম। বাট লেট মি নো ওয়ান থিং, তুমি কি জানতে যে ধরনের কাজ এখানে হয় এই ব্ল্যাক গ্লাসে, এই গাড়ির পার্কিং থাকা অবস্থায়? না, এটা র্যাগার অবস্থা।
ও যারা তোমাকে আর ভাইয়া যেটা আমি সেদিন রিয়েলাইজ করতে পারি দ্যাট শি ওয়াজ নট ভার্জিন। ওকে, সো ইউ রিয়েলাইজ দ্যাট শি ওয়াজ নট ভার্জিন। ফার্স্ট অফ অল তুমি আমাকে এটা বলো, তুমি এটা রিয়েলাইজ করেছো, তোমার জায়গা থেকে এটা তুমি কনফেস করছো। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আমি বলি, এখানে যে বিষয়টা নিয়ে কনফেস করছে সেটা ওর জীবনের অপরাধ। যে বিষয়গুলোকে আমরা যতটুকু পরিমাণ শালিতভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, বিষয়টাকে আপনারা শুধুমাত্র দৃষ্টিকটু জায়গা থেকে দেখবেন না। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার লাইফ, যেটা বলা হচ্ছে ফিজিক্যাল রিলেশনের জায়গা থেকে একটা অবৈধ সম্পর্কে যাচ্ছে, এবং এই অবৈধ সম্পর্ক ওর জায়গা থেকে মনে করছে বৈধ, বা ওর গার্লফ্রেন্ডও মনে করছে বৈধ, বিকজ দে গট ম্যারিড। বাট প্রথমত এটা বিয়ের জায়গাটা থেকে, আমাদের সামাজিক বা আমাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেই জায়গাটা থেকে এটা হয়নি, সেটাও একটা প্রশ্ন। আর ও যে অবস্থার মধ্যে আছে সেখান থেকে ও ভার্জিন বলতে আসলে কি বোঝাচ্ছে আমি ঠিক জানি না, তবে ওর একটা পারসেপশন ছিল যে ভার্জিন বলতে এটা হয়, যেহেতু ওর ফ্রেন্ড সার্কেল সবকিছু মিলাই ওর মধ্যে একটা কনসেপশন করেছিল। আমার ফ্রেন্ডরা ভাই অ্যাকচুয়ালি সবসময় পর্নোগ্রাফি আমার ফ্রেন্ডরা কোচিং এর বাইরে দেখতো, তো মাঝে মধ্যে ওদের সাথে আমিও বসে যেতাম, রেকর্ডটা আমাকে জোর করে টেনে টুনে দেখাই দিত। তো ওইটা আমাদের একটা আইডিয়া। ইট ওয়াজ ফার্স্ট টাইম ফর ইওর লাইফ। ফার্স্ট টাইম ফর ইওর লাইফ। বাট ভাই আমি খুব কান্না করছি সেটা, আমি চিন্তা করলাম হাইরে কত বড় ভুল করছি। কেন মনে হয় আমি জানি না, আমি জাস্ট কান্না করে দিছি। বাট তুমি যে জিনিসটাকে ভালোভাবে নাওনি, বা তোমার দিক থেকে যে জিনিসটা খুবই স্যাড ছিল, এইটা কি ও বুঝতে পেরেছিল ইন দ্যাট মোমেন্ট? না, সে আমাকে এরকম করে বলতেছে যে কিছু হবে না বেবি, এগুলো তো হয়। মানে আমি তখনই ভাই আমার মাথায় তোমাকে সান্ত্বনা দিচ্ছে, আমি বুঝে গেছি কিছু একটা আছে, এত সহজ না লাইফ, এত সহজ না। তারপরে ভাই আমি আর কিছু বলি নাই। কতদিনের সম্পর্ক তোমাদের মধ্যে? তখন ভাই আমাদের মাত্র 6 মান্থ হয়েছে। অনলি 6 মান্থ এই অবস্থা? হ্যাঁ। তারপরে আমি মানে প্রথমে আস্তে আস্তে করলাম, কিন্তু ভাইয়া মেয়েটা কিন্তু আমাকে লাভ করতো, এটা আমি প্রুফ পাইছি। তারপর আমরা বাসায় পৌঁছলাম নর্মালি, তারপর আমি আমার ড্রাইভারের সাথে শেয়ার করে ফেলি, আঙ্কেল আমি একটা ভুল করছি। আঙ্কেল বলে আরে এগুলা কোনো ব্যাপার। একটা বিষয় লক্ষ্য রাখবেন, ও শেয়ার কিন্তু করছে, ও কিন্তু ভিতরে চেপে রাখছে না। ও শেয়ার করছে, কার সঙ্গে শেয়ার করতে পারছে না? বাবার সঙ্গেও পারছে না, মার সঙ্গেও পারছে না। ও শেয়ার করছে নিজের গাড়ির ড্রাইভারের সঙ্গে, ও শেয়ার করছে অনেক দূরের কারোর সঙ্গে, ও শেয়ার করছে ইভেন র্যাগারদের সঙ্গে যারা ওকে পেইন দেয়। মানে ছেলে মেয়েদের শেয়ারিং ক্যাপাসিটি যদি বাবা মায়ের সঙ্গে না থাকে, তাহলে খুব বড় ধরনের ডিজাস্টার হতে পারে, এবং এই জন্য বাবা মাকে ফ্রেন্ডলি হওয়াটা খুবই জরুরি। তারপরে ভাইয়া যখন আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার বলকে এগুলো হয় আজকালকার মেয়েরা ভালো না। আর একটা 13 বছরের মেয়ে, আর কি, তো আমার একটু মন খারাপ থাকে। সিরিয়াসলি ও ভার্জিন না, নাকি আমি থাকে, এটা আমার মাইন্ডের একটা স্টুপিডিটি। তো ভাইয়া ওর এক্সাম শেষ হয়, আমি খুব খুশি, মানে ফ্রেন্ডদেরকে ট্রিট দেওয়া শুরু করছি। আমার যা টাকা ছিল আন্টির থেকে, ওই 25,000 টাকা নিচ্ছে, ওটা আমার কাছে আছে এখনো। তবে সে বলে দেখো, আই ক্যান স্টে উইথাউট দ্যাট, আই রিয়েলি লাভড ইউ। তারপর সে আমাকে বলে কি ইউ হ্যাভ টু ডু সামথিং, তো আমার কিছু করতে হবে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার বল কি ঠিক আছে, তোমার আব্বা আম্মু বাসায় থাকে না, তুমি বাসার চাবিটা ম্যানেজ করো, বাকিটা আমি দেখতেছি। তো ওকে আমি আমার বাসায় আনলাম, আমি যে বেডটাতে শুই ওটার মধ্যে আমি করলাম। বাট আমি যেদিনই করি ভাই আমার কেমন কান্না আসতো যে হোয়াট হ্যাভ আই ডান। বাট করার সময় কিন্তু ভাই তখন আমার খেয়ালটা আসতো না, তখন ভাই আমি আরেকটা আলাদা দুনিয়া। ফিলটা কি তোমার ভিতরে কোনো অপরাধ বোধ কাজ করতো? হ্যাঁ ভাইয়া, আমি একটা স্টুপিড একটা কাজ করতেছি যেটা ঠিক না, তো আমি কিছু একটা ফিল করতেছি, খারাপ লাগতেছে। ভাই নর্মালি তো একদিন হঠাৎ করে আমার হ্যাকার ফ্রেন্ডের একটা কল আসছে, বলি দোস্ত তুই ভালো আছিস? আমি কেন? যে দোস্ত এমন এক জিনিস দেখছে লাইফে তুই বিশ্বাস করে। আমি যে কি? তোর গার্লফ্রেন্ডের নিউজ দেখছি একটা ওয়েবসাইটে। কি বলো? ওয়েবসাইটটা দিছে, দেখলাম, আমার ভাইয়ের চোখের পানি চলে আসছে। ততদিনে তার আগের একটা অ্যাকাউন্ট আমার ফ্রেন্ড আবার আমাকে একটু লাইক করতো, ছেলে, তো সে আমাকে বললো যে দেখ ওর আগের একটা অ্যাকাউন্ট আছে, তুই ওর থেকে এটার একটু যদি ডিটেলস নে। আমি ওকে রাতে 2টা বাজে কল দিছি। তুই বলছে আচ্ছা তোর নাকি আগে ফেসবুকে অ্যাকাউন্ট একটা ছিল? বলছে হ্যাঁ। ওটার নামটা কি, তোর পাসওয়ার্ডটা একটু দিতে পারবা, ওটা মানে অ্যাক্টিভ হয়েছে। মানে আমি একটু কনভিন্সিং করে ফেলছি, ওর মাকে যেভাবে কনভিন্স করতাম। কিন্তু একটা জিনিস আমি মাস্ট কনফেস, এটা একটু বোকা টাইপের ছিল। ওকে, আমি ওর আগের অ্যাকাউন্টটা আইডি করে নিলাম, বাট ও এত স্টুপিড, ওর আগের চ্যাট সরিয়া। তারপর ভাই যখন আমি অ্যাকাউন্টটা ঘাটলাম, এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে পেইনফুল স্টোরি। আমি জানতে পারলাম আমি 7 নাম্বার বয়ফ্রেন্ড, এন্ড দ্য মোস্ট শি ইজ বাইসেক্সুয়াল at the age of 14। 14 বছরের একটা মেয়ে, শি ইজ বাইসেক্সুয়াল। 13 এজে, and she had with a girl even, and ওটা তার বেস্ট ফ্রেন্ড ছিল। এটা ভাই আমি তখন টলারেট করতে পারি। So how did you find that? অ্যাকাউন্টে ওর চ্যাট, you find all the chats, nudes, everything। বাট তোমার ওই ফ্রেন্ডটা কিভাবে পেলো? ও ওয়েবসাইটে দেখা আমার গার্লফ্রেন্ডের সামহাউ ওখান থেকে লিক করেছে, কেউ যার কাছে পাঠিয়েছে, সে কোন একটা পর্ন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো ভাইয়া এটা দেখার পর আমি তো সহ্য করতে পারলাম না। কি করলে তুমি এরপরে? তারপর ভাইয়া আমি মানে মেন্টালি ব্রেক, আমি ওর সাথে 2 দিনের কথা বললাম, কল টল দিয়ে। ও একবার কি করছে, রাতে 2টা বাজে আমার বাসায় চলে আসছে। বাসায় এসে ভাই আমাকে বলতেছে আই ক্যান লিভ উইথ ইট, তুমি কেন আমার সাথে কথা বলছো? আমি ওকে বললাম যে তুমি এরকম কেমনে পারো, হাউ একটা ছেলের জন্য এটা কতটুকু কষ্ট হবে যে সে জানে তার গার্লফ্রেন্ড বাইসেক্সুয়াল, ইউ ইয়োরসেলফ বিং আ গার্ল, হাউ ক্যান ইউ? মানে ভাই আমি মুখে নিচ্ছি না উইথ আ গার্ল। সে বলছে আমি আগে ছিলাম হ্যান ত্যান, আমি এখন খালি তোমাকে লাভ করি, তুমি আমার লাইফ। আমি বলছি কি প্রুফ আছে? বলছি তোমাকে যে এতগুলো টাকা দিচ্ছি এগুলা কি? কথা নিয়ে ফেলছে। তারপর হচ্ছে তুমি তোমার বয়ফ্রেন্ডের মধ্যে কোন ছেলেটা তোমার সাথে বেশি টাইম ছিল? বলছে
ওই ছেলেটার নাম। তো ওই ছেলেটার আমি যা জানতে পারলাম, ছেলেটাও ব্ল্যাক ম্যাজিশিয়ান, মানে ব্ল্যাক ম্যাজিকের প্রতি তার একটা ইয়া ছিল। তো আমি একটা প্ল্যান পাইলাম যে ঠিক আছে, এই ছেলেটাকে ইউজ করে আমি আন্টির থেকে টাকা বের করতে পারবো। আর আমি চিন্তা করলাম দ্যাট মানে আমার গার্লফ্রেন্ডকে থাক, মানুষের জীবনে ভুল হয়, সাইকিয়াট্রিস্টের টেস্ট দেখা যদি ঠিক করতে পারি। আপনার আমার একটা কাজিন আছে সাইকিয়াট্রিস্ট, অস্ট্রেলিয়া প্র্যাকটিস করতেছেন, ওর সাথে কনসাল্ট করলাম, ও বলছে হ্যাঁ সম্ভব। তো আপনার প্রায় আমি তখন ওই স্মাগলিং এরিয়াটা নিলাম। স্মাগলিং যেটা নিয়েছি ভাই, ওটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে কষ্টকর স্মাগলিং ছিল। ওটা কি প্রজেক্ট ছিল? 102টা কার্টুন আনতে হবে। 102টা কার্টুন কি? ফোন, একটা কার্টুনে 58 এরকম। মানে এটা তুমি কিসে করে নিয়ে আসবা? এটা ওই হাইসে, ওই মেট্রোটাতে আনাতে আপনার এরকম করে। ওরা বলছে 5টা অ্যাসাইনমেন্ট আছে, 5টা একসাথে করো 9 লাখ টাকা দিব। আমার গার্লফ্রেন্ডের জন্য লাগতো 8 লাখ। গার্লফ্রেন্ডের জন্য 8 লাখ ইন হোয়াট সেন্স? ওরা একটা সাইকিয়াট্রিস্টের একটা মানে কোর্স, ফুল একটা কোর্স, যে ওটার ওর বাইসেক্সুয়ালিটি থেকে she'll get rid of her bisexuality। সেটার জন্য 8 লাখ টাকা লাগবে। 8 লাখ টাকা। কে বলছে তোমাকে? আমার ফ্রেন্ড। আমি জানি সেটা না অস্ট্রেলিয়াতে থাকে না। আমার কাজিনটা আপনার ইয়াটা দিছে, ওই কোর্সটার নাম বলছে। আমার ফ্রেন্ড, আমি নিজে যাচ্ছিলাম না, তো আমার ফ্রেন্ড কথা বললো। তো ডক্টর, অ্যাকচুয়ালি আমি জানতাম না 5 লাখ টাকা। ডক্টর ফ্রম হোয়ার? বাংলাদেশের ডক্টর? বাংলাদেশের ডক্টর, বাট বাইরের থেকে আসে। ওনার নামটাও বলতেছি না। ওকে। তো আপনার কিছু টাকা লাগতো, হ্যাঁ লাখের উপরে, বাট আমার ফ্রেন্ড কিছু খাইছে, এটা আমি ডেফিনেটলি শিওর। সো সেটার জন্য 8 লাখ টাকা লাগবে। সো তুমি অফারটা নিয়ে চিন্তা করলে যে 9 লাখ টাকা যদি রোজগার করি, 8 লাখ টাকা আমি আমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে ওকে ঠিক করে ফেলবো। হ্যাঁ, ঠিক করে ফেলবো। তো আমি চিন্তা করলাম, you may think this boy is so foolish, but I think he has a very pretty mind. Cause number one, ও একটা ডিজাস্টার লাইফ লিড করছে, ও জানে। ও স্মাগলার লাইফ লিড করতে যাচ্ছে, সেটাও জানে। এবং ও কারোর কাছ থেকে সাপোর্ট পাচ্ছে না, সেটাও জানে। সবকিছুর মধ্যে ওর একটা প্রিটি মাইন্ড ছিল। প্রিটি মাইন্ডটা হচ্ছে এরকম যে দেখুন, 9 লাখ টাকা এমন একজন গার্লফ্রেন্ডকে সে পেয়েছে যে আলটিমেটলি তার সঙ্গে চিট করেছে, যদি আমরা পুরো হিস্ট্রিটা দেখি। তারপরও সে 9 লাখ টাকা ইজ আ বিগ অ্যামাউন্ট অফ মানি ফর দিস বয়। সো এটার পুরো টাকাটাই সে ব্যয় করতে চাচ্ছে এই মেয়েটার কে ভালো করার জন্য। বাই দ্য ওয়ে, ওকে। তারপরে ভাইয়া ওর যে এই প্রবলেমটা, তো আমি চিন্তা করলাম আল্লাহ হয়তো আমার লাইফে এটা লিখে রাখছে, আর ভালো যেটা হোক, এগুলো তো আল্লাহর, ওর তো কোনো ফল্ট নাই। থাক, আমি অ্যাটলিস্ট আই গট সামওয়ান দ্যাট আমি শেয়ার করতে পারবো। কেউ তো ও তার আমাকে মারতেছে না, ইয়া করতেছে না, আমার বাবা মা যেটা আমার সাথে করতেছে। থাক, আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। আর আমি টাকা স্মাগলিং যখন করি ভাইয়া, খুব রিস্ক নিয়ে অনেক কষ্টে এটা আনি। কয়েকবার গাড়ির চেকিং হয় ওইখানে ভাইয়া। আপনার ধরেন 1000টার উপরে ফোন তো অবভিয়াসলি থাকবেই। যদি একটাতে আপনার 58 করে হয়, আপনার আমি 102টা কার্টুন আনছি 5 দিনের মধ্যে। প্রত্যেকদিন এমিয়ান বলে আমার ফ্রেন্ড আমার সার্টিফিকেট বানায়, আমি একটা আনতেই থাকি। আজকে এমিয়ান, তাহলে কালকে ওটা, কালকে এটা, এভাবে করে আমি আনি। তো ভাই যখন আমি আনি, টাকাটা আমি ফাইনালি হাতে পাই। তারপরে আমি আমার ফ্রেন্ডকে দিই, আর আমি ওকে চিয়ার আপ করার জন্য নিজেও একটা দামি মোবাইল কিনি, ওকেও একটা দাম। কিন্তু আমি কিন্তু সব লিগ্যাল কিনি, আমি ইলিগ্যাল কিনি না। আমি যদি ধরা পড়ি ওই বসের সমস্যা, বস একটু, এবার কিন্তু বসও ছিল না, আমি অ্যান্টি পার্টি, বসের অ্যান্টি পার্টির কাজ করছি আমি। বসের যে অপোজিট তার কাজ করছি। বস এখন অসুস্থ। তারপরে আপনার যখন বস ইয়া করে ফেলছে, আমি যখন টাকাটা পাইছি, চিকিৎসা করাইলাম। তারপর ডক্টর বললো যে হ্যাঁ, ও মোটামুটি ভালো হয়ে গেছে, তো যাক, সব ঠিক মতো হয়ে গেছে, লাইফটা আবার নতুন করে। কিন্তু ডক্টর একটা জিনিস আমাকে বললো, দ্যাট ওর মেইন ইয়েটা হবে, ওর একটা মানুষ, ছেলের, ওর অপোজিট জেন্ডার প্রতি অ্যাট্রাকশন আসতে হবে। তবে আমি আপনার প্রত্যেক দিন স্কুল বাঙ্ক করতাম। আমরা স্কুল বাঙ্ক করে একটা হোটেল রুমে যেতাম, হোটেলের নাম বলতেছি না, সো দ্যাট আই ক্যান জাস্ট মেক হার ওকে। আমি আমার স্টাডিজ, লেখাপড়া সব ছেড়ে দিছি ভাই, জাস্ট আই নিড সামওয়ান। ভাই আমি ওকে এত লাভ করতাম, পাগল হয়ে গেছিলাম ওর জন্য। তারপরে ভাই আমার সব ঘন ঘন পরিমাণে ইয়া হয়েছে, আমার আস্তে আস্তে কান্নাটাও কমে আসছে, আমি আর কান্নি না, ইয়া করে নর্মাল। তারপরে ভাই ও একটা স্টেজে এসে আপনার হঠাৎ করে একদিন আমার ফ্রেন্ড বলে, কিন্তু প্রেগনেন্ট নাকি, একটু চেক টেক করবি? তো আমি চিন্তা করলাম আচ্ছা করে দেখি। চেক করতে গিয়ে দেখে যাবে সে প্রেগনেন্ট। না, মানে ও বমি করতেছিল, যেটা আমাকে বলছে, আমি আমার ফ্রেন্ডকে বলছি। তো আমাকে আপনার একটা ইয়া দেয় যে এটা তুমি চেক করো। আমি চেক করে দেখে যাবে সে প্রেগনেন্ট। আই জাস্ট গট স্কেয়ার্ড। তো আমি ওকে বলছি না, তুমি প্রেগনেন্ট। আমি ওকে মিথ্যা কথা বলছি, তুমি প্রেগনেন্ট না। তো আর এটা বলে সেদিন ভাই আমার ব্যাগে আবার আমার ইয়াগুলা রয়ে গেছিল, প্রোটেকশন গুলা। এটা আমি কোচিং এ যেতাম না, বাঙ্ক করতাম, এটা ধরা পড়ে গেছে আমার মার হাতে। স্যার হঠাৎ করে, স্যারের আমার ম্যাথস টিচারের কাছে আমি যেতাম, কারণ একটু ডেঞ্জারাস টাইপের ছিল। উনি আমার বাবাকে বলে দিছে যে ও তো কোনো কোচিং করে না, কি বলেন আপনার থেকে টাকা নেয়। আব্বা এমনি গল দিছিল আমার ছেলের অবস্থা কেমন। তো আব্বা আমার যখন ব্যাক চেক করে সব পায়, আপনার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ক্যান শো দ্য সাইন। শিওর। হোয়াট কাইন্ড অফ সাইন ইট ইজ? লাইক আপনি দেখতেছেন, আমার বাবা ডাইরেক্ট ছুরি নিয়ে আমি বসাই দিয়েছিলাম। মানে এটা জাস্ট তোমার কোচিং এর এটা নিউজ পাওয়ার পরে? না, তাহলে কোচিং এটা আমার ব্যাক চেক করছে। ফার্স্টে তো মারছে নরমালি, পরে যখন ব্যাক চেক করে এগুলা পাইছে, আমার বাবা ডাইরেক্ট সাম কন্ডমস অর সামথিং লাইক দিস, হ্যাঁ, বটিটা নিয়ে একদম কাঁধের মধ্যে একদম স্ল্যাশ বসাই দিয়েছে।
যার কারণে ভাই আমি একদম মানে 2 উইকস আমি হসপিটালে, আমি আর উঠতে পারি না। আমার গার্লফ্রেন্ডের মাসও দেখতে এসে, তারপরে আমি আর ও বসে একটা কাহিনী বানাইছি, লেখছি কাহিনীটা। আমরা কি করছি, আমাদের ড্রাইভারটাকে একটু দাড়ি দিয়ে একটা হুজুর সাজাইছি, হুজুর সাজাই প্রজেক্টটা দিয়ে ওই হুজুরকে দিয়ে বলাবো এরকম কিছু একটা। তো ড্রাইভার একটা ভিডিও করে আমরা বলাইছি দ্যাট her ex is a black magician, he raped her once twice রেপ করছে। কারণ যদি কোনো আমার গার্লফ্রেন্ড কোনো টেস্টও করে তাহলে জানবে যে আগে ও যে ভার্জিন না, এটা তো জেনে যাবে। তো আমরা চাপাচ্ছি কার উপর, ওর এক্স এর উপর। আমার উপর আমি দোষটা আনতেছি না, ওর এক্স এর উপর, ওর এক্স ওকে রেপ করছে এসে। আমরা নতুন কাহিনী বানাতাম যে আন্টি যে তো ওকে ছেড়ে দিচ্ছে, ও আজকে এটা করবে, আজকে এটা করবে, কালকে সেটা করবে, কালকে ওটা করবে, কালকে এটা করবে। এটা বলে আন্টি থেকে আমরা টাকা নিতে আসি। আন্টি গোল্ড বেচে, বেচে, এমনকি এমন সময় গেছে আঙ্কেল আপনার যখন জব করে টাকাটা দিত আন্টিকে, আন্টি এমন সময় গেছে যে ওরা ডাল দিয়ে ভাত খাইছে, এই টাকাগুলো তোমাদেরকে দিত, আমাকে দিত। এমন সময় গেছে আঙ্কেল কিছুই জানে না, আন্টি জানে। তো আমি একদিন খুব খুব খারাপ ফিল করছি, কারণ আমি একটু নরম মানুষ, যে তোমরা ডাল দিয়ে ভাত খাচ্ছ আমার জন্য, আমি এখন কি করবো? তখন কিন্তু অলরেডি প্রেগনেন্সি 1 month হয়ে যাচ্ছে। তারপর আমি বলছি না, আমি এটা বন্ধ হয়ে দেবো। তো আমার গার্লফ্রেন্ড বলছে না থাক, একটা কাজ করো, মান্থলি 10,000 করে নিবো, এর চেয়ে বেশি নিবো না। কারণ আমাদের বাইকের তেলের খরচ আছে 2,000। তার মধ্যে ভাই আমি বলতে বলছি আমি কয়েকবার বাইক চেঞ্জ করে ফেলছি। আপনার একবার নিছি RX, তারপরে নিছি ভাই সিঙ্গার, তারপর আমি পালসার নিছি। এরপরে নিছিলাম ভাই যেটা আমার লাস্ট বাইকটা, ওটা হচ্ছে একটা ফেজার বর্ডার ক্রস। লাস্ট বাইকটা ভাই আমি বর্ডার ক্রস কিনি। হ্যাঁ, তারপর তো ভাইয়া ওকে যখন ট্রিটমেন্ট করলাম, মনে হলো ঠিক হয়ে আসতেছে, সব ঠিক মতো হয়ে আসতেছে, লাইফটা আলাদা। আন্টির থেকে আমার এখন ওইদিকে ব্যবসা নাই, বাট আন্টির থেকে আমি টাকাটা নিচ্ছি। তো আন্টি যতটুকু আমাকে টাকা দিচ্ছে আমার চলে যাচ্ছে। আমরা মান্থলি 10 করে নেওয়া শুরু করলাম। তারপরে ভাই আমি চিন্তা করলাম এটা আমার লাইফটা তো হয়ে যাচ্ছে, আপনার মানে নষ্ট হয়ে যাচ্ছে ও যে কনসেপ্ট করেছিল ওটার জন্য। হ্যাঁ, আমি আমার ড্রাইভারকে বললাম যে আঙ্কেল দেখেন এরকম একটা আছে, ওর প্রেগনেন্ট হয়ে যেতে পারে, আমি এখন কি করবো? তুমি আমাকে দেখো, ইজ্জত সম্মান যাচ্ছে, তোমার বাপ যে জিনিস, তুমি ওর মা হওয়ার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, সমস্যা নেই, তুমি অ্যাডপ্ট করো, সব করো, কিন্তু এখন এটা করো, তাহলে টেস্ট টিউব নিও, বাট এটা করে। তো আমি চিন্তা করলাম না, আমি করতে পারবো না। আমি ওষুধটা ঠিকই আনাইছি, ইলিগেল ওষুধ, এটা প্রেসক্রিপশন চা বিক্রি করে না, স্টিল আমি আনাইছি। আমার ড্রাইভার অনেক প্রসেস করে এটা আনছে, ঢাকার থেকে নিয়ে গেছে এটা। আনানোর পরে ভাইয়া আপনার আমি একদিন গার্লফ্রেন্ডকে ট্রুথ কনফেস করে ফেলি। যে দেখো এখন আমি কি করবো, আমি পারবো না, একটা ছেলে মেয়ে ছাড়া আমি কেমনে তোমাকে একটা কষ্ট দিতে পারি? তো সে বলছে হ্যাঁ ওকে, করবে না। তো আমরা ওষুধটা রেখে দিই, ওষুধটাকে এখন আমরা ট্যাবলেট খুললাম। তো আমি এটা কি করি, আমার ব্যাগের মধ্যে একটা কোন এক থেকে দেয়। তো আমার ড্রাইভার আমাকে প্রত্যেকের মধ্যে, তুমি কাজটা ঠিক করতেছো না, আর ওর পেটটা আস্তে আস্তে ফুলে আসতেছে, ওর মা ওর ডাউটে যাবে। এমন সময় আল্লাহর একটা দ্যাট ওর বাবার চাকরি চলে গেছে। ওর বাবার চাকরি চলে যাওয়াতে আমরা আবার আন্টি থেকে যেদিন চাকরি দিয়েছি, আমরা আন্টির থেকে 50,000 টাকা দিয়েছি। ওই এক্স এর ভয় লাগে যে এক্স আপনার মেয়েকে প্রেগনেন্ট করে দিবে, কারণ আমি তো এখন আমার প্রেগনেন্সিটাকে ওর উপর চাপাই, আমি লিগেল করতে হচ্ছে, আপনার বাচ্চাটাকে মারতেও পারবেন না, বাচ্চাটাকে মারলে সে আবার প্রেগনেন্ট হবে, এরকম একটা দিয়ে আমি এক্সটার উপরে চাপাতে যাচ্ছি। তো 50,000 টাকা নিয়ে আমরা কি করছি, মানে 50,000 টাকা দিয়ে হোটেল রুম, বড় বড় জায়গায় আমরা ঘুরতাম, মজা করতাম। তবে একদিন আমি আপনি কি করে ওর বাবা বললাম চাকরি চলে গেছে। ওর বাবা হঠাৎ করে তার ঠিক 2 উইকস পরে ঢাকায় চাকরি পায়। তো ঢাকায় চাকরি পাওয়ার কিছু ছেলে আমাকে আর মানে ওকে রোডে দেখে ইচ্ছে করতে। তো আমার বাবাকে সে বলে আপনার ছেলের গার্লফ্রেন্ড আছে, তার খালি বাইর হয়, তাদের একটা বাইক আছে, সব আমার বাবাকে বলে আপনার ছেলেকে আমরা মেরে ফেলবো, আপনার টাকা দিতে হবে। কত টাকা? 20,000 টাকা। আমার বাবা বললো মেরে ফেলবে, আমার কিছু করার নেই, যা মেরে ফেলবে, যদি অস্ত্র লাগে আমি দিব, টেনশন নিস না, এরকম ছেলে থাকাচ্ছে না থাকা ভালো, এভাবে করে বলছে। তো আমার বাবা কি করছে আবার, মানে আমার গার্লফ্রেন্ডের ড্রাইভার থেকে ওর বাবার নাম্বার ম্যানেজ করে বাবাকে কল দিয়ে সব বলছে যে এরকম। তো ওর বাবা কি করছে, আবার ওর এক্সাম চলতেছিল, এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে ওর নানুকে পাঠাইছে। তবে ওর বাবা কি করছে, মাকেই ডাউট করছে, মার কোনো সমস্যা আছে মনে হয়, মা কেন করতেছে না। তো আপনার ওর নানু যাই ওদেরকে নিয়ে আসছে, চিটং থেকে ঢাকা আসছে। আমি তো ভাই পুরা মানে পাগল হয়ে গেছি, কেন। তো আমি আর ও পৌঁছার সাথে আমাদের 2 দিন কন্ট্যাক্ট হয়নি। তো একেবারে জন চলে আসছে তখন, যে তোর বাবা এখানে শিফট হয়েছে। তো আমাকে বলতেছে আমরা একজনকে থাকতে পারবো না, এখন কি করবো? আমি একটা প্ল্যান করলাম যে পালাই যাবো, যাওয়ার হবে। আর যেহেতু ভাই একটা বেবি আসতেছে, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি টাকাও ইনকাম করতে পারবো, ইলিগেল হলে ইলিগেল, দরকার হলে আপনার আমার স্যার ওই হোটেলে চাকরি করবো এখানে, তো আপনার পালাবো। যখন পালানোর আসছে, আমরা ওকে নিয়ে ঠিক কক্সবাজার ফ্লাইট কেটে আমি চলে গেছি কক্সবাজার। চলে যাওয়ার পরে আপনার আমরা ওইখানে গেলাম। তো ওইখানে আমাদের প্রথম দিন খুব ভালো একটা লাইফ, খুবই। তো আপনার ওইখানে গেছি, আর মানে একলা থাকলে যে কত প্রবলেম। ও হঠাৎ করে রাত 2টা বাজে আমাকে ধাক্কা দিচ্ছে ঘুম থেকে উঠানো। তো বলছে কি, বলতেছে আমার মাটা তো হার্টের রুগী, যদি মারা যায় প্লিজ হেল্প মি আউট। তো আমি এখন কি করবো? আর ওই হোটেলের যে দারোয়ানটা ছিল, আমি খুব একটা দামি হোটেল উঠে, দারোয়ানটা বুঝছে, যে দেখলে বুঝে যায় এরা পালা এসছে। তো দারোয়ানটা কি করছে, আমি দারোয়ানটাকে ডেকে
দারোয়ানটার ফোন দিয়ে আন্টিকে একটা কল এসেছে, আন্টি ঠিক আছে নাকি, যেই হ্যালো বলছে মেয়ে শান্তি পাইছে, মানে আমার গার্লফ্রেন্ড। তারপরে পরের দিন আমি আপনার একটা হোটেলে যাই, নাম মেনশন করছে না, আমার সার্টিফিকেট দেখাই। ওরা আমাকে যেদিন ইন্টারভিউর জন্য ডাকছে তার আগের দিনে আমাকে পুলিশ ধরে ফেলে। আমার বাবা কেস করে, ওর বাবা মা কিচ্ছু করে না, আমার বাবা মা কেস করে দেয়। আমার মা বাবা মানে কেন কেস করছে ভাই এটা আমি নিজেও জানি না। পুলিশ ধরার পরে কি হয়? পুলিশ ধরার পরে আমরা একটা বাসাও ভাড়া করে ফেলছিলাম। আমরা বাসাটা ভাড়া করে আমরা বাসাটাতে যে হোটেল থেকে মুভ করতেছি, তখন পুলিশ আমাকে ধরে আমাদেরকে নিয়ে আসে। আমাদের বাবা মা বা ওই আঙ্কেল আন্টি মানে বাবা মা ওনারা সব কক্সবাজার যায় ঢাকা থেকে। আমার বাবা মা তো মানে ছেলে কই এটা পাগল হয়ে গেছে। তবে যখন বাইর করছে আমাকে বাইর করছে, আর আপনার আমার বাবা মা আমাকে অনেক কষ্টের টাকা টুকা ইয়া করার জন্য মানে আপনার আবার আমি আমার কিছু বড় ভাইকে বলছিলাম আমি স্মাগলিং টাগলিং করি টাকা পয়সা বাঁচার জন্য। আপনার আমার বাবা মা ইজ্জত মানিজ্জতের জন্য গেছে, ওইখানে গিয়ে আমরা একটা হোটেলে উঠছি। তো আঙ্কেল বলছে যে ঠিক আছে, যেহেতু আপনারও ভালো ফ্যামিলি আমাদেরও ভালো ফ্যামিলি, আমরা রিলেশন করব, তার মধ্যে তাদের কোনো তার মধ্যে তাদের কন্ট্যাক্ট হবে, সব হবে, কিন্তু বিয়ে পরে দিব, এটা বলছে। তো এটা যখন বলছে ভাইয়া আমরা আপনার যখন হোটেল রুমে ঢুকি, আমার বাবা মা আমাকে পুলিশ স্টেশন থেকে আমার বাবা মা আমাদেরকে নিছে, ওরা এক রুমে, আমি আমার বাবা মা এক রুমে। ওর বাবার নানা আসছে, ওর মা আসেনি। আমার বাবা আমাকে খুব মারছে ফার্স্টে, মেরে আমার হাতটা বেঁধে রাখছে খাটের সাথে যেন আমি পালাইতে না পারি, একটা ভয়। তারপরে এভাবে করে আমাকে কলাবাগান থানার ওসি ডাকছে যে ওর ইন্টারভিউ নিবো, কারণ তখন আন্টি রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিছে আমার থেকে এত টাকা নিছে, প্রায় 4.5 লাখ টাকা নিছে আমি ওনার থেকে সব মিলে, এই যে এইসব করে হ্যাঁ টাকা নিছে। আমার মেয়ের সাথে তাদের বাইরে আসা যাওয়া, এসে একসাথে কোচিং করে, সব ডিটেলস দিয়ে ফেলছে আমার। আর পুলিশ কি করছে, আমরা স্কুলে গেছে, আমার সোসাইটিতে গেছে, আগে সব জায়গায় গেছে। তারপরে হঠাৎ জানতে হলো যে আমার কাছে একটা বাইক, আমি এই বয়সে আমার কাছে বাইক আছে, দামি দামি ফোন ইউজ করি, সব ইউজ করি, কেমনে এত দামি জিনিস আছে। আমার বাবাকে জিজ্ঞেস করছে আপনি দিচ্ছেন, বলছে না আমি দিই নাই। তো আপনার এইভাবে করে পুলিশের তোমার ইন্টারভিউ করলে শেষ পর্যন্ত না বলতেছি ভাইয়া। তারপরে আপনার পরের দিন সকালে আমি আমার মার সাথে চিটং চলে আসি, আর আমার বাবা আঙ্কেল আর আমার গার্লফ্রেন্ড ওরা ঢাকা আসে। ঢাকায় এসে ওসিকে আমার বাবা কিছু ঘুষ টুস দিয়ে মানে ম্যাটারটাকে এখানে স্টপ করতে। তো আমার বাবা প্রায় কিছু টাকা খরচ হয়। তো ম্যাটারটা যখন স্টপ করে আমি নর্মাল হয়ে আসতেছে, তখন আমি ভাই একটু লেখাপড়ার দিকে একটু উঠে আসতেছি। ও এখানে এখনো লেখাপড়া সেটেল হয় না। আমি লেখাপড়া বলতে মানে ভাইয়া লেখালেখি এমনি নর্মাল ড্রয়িং এগুলো স্টোরি লিখতেছি নর্মালি। তো হঠাৎ করে একদিন বাসের ফার্স্ট পেড যখন হয়েছি, মোবাইলটা গাড়ি চলছে, একজন সিভিলের লুঙ্গি পরা আর স্যান্ডউইচ পরা একটা লোক হাত ধরে চল কোথায়, থানায় চল। আমি তো মানে আকাশ থেকে পড়ছি, আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আমার বাবাকে কল দিছি। আমার বাবা বলে কি কথা বলে, তো পুলিশ এসে আমাকে বলছে কিচ্ছু হবে না তোমার, তুমি জাস্ট নামটা বলো তোমার বসে। আমার বাবা আমাকে বলছে বাস্তা চালার নাম বল, আমি বলে ফেলছি যে তোমাকে স্মাগলিংটা করাতো। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের নাম নিই না, কারণ ফ্রেন্ডটাকে আমি ভাইয়ের মতো মানতাম। আমি তো নাম বলার পরে আমার বস জেল, ওই যে জেল হয়েছে উনি এখনো বাইর হয়নি, ওই সঙ্গে সঙ্গে সে কট হয়ে গেছে উইথাউট এনি প্রুফ। ওই দিনই যেদিন আমাকে ধরছে পুলিশ স্যান্ডো গেঞ্জি পরে, ওই দিনই সে জেলে ঢুকে গেছে। আর তোমার গলার সিভিল ড্রেসে যেদিন পুলিশ ধরেছে ওই দিনই। তারপরে ভাইয়া আমরা দেখলাম তো ও আবার আমি মন প্রাণ খারাপ হয়েছে, ও থাকে ঢাকায় আমি থাকি সেই চিটং এ। তো আমরা আবার প্ল্যান করলাম আবার পালাবো, আর এবারও কনসেপ্ট কি হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, ওর কনসেপ্ট যে করেছিল বেবিটা সেটা কি হলো? ওটা ও বুঝেও নাই, ওর মা নিজের মেয়ের নিজেই নষ্ট করছে, যেটা আমি করতে পারি নাই। নিজে মা হয়ে মেয়ের প্রেগনেন্সিটা নষ্ট করে দিছে, এটার জন্য 3 দিন সে বেড থেকে উঠতে পারেনি। তোমার এখনকার অবস্থা কি রাইট নাও? অ্যাকচুয়ালি লেখাপড়া করতে পারো, মানে এ লেভেল ওই স্কুলেই করছো না অন্য কোথাও করছো? না, আমি এখন ঢাকায় আছি, আমি তো তখন চিটং ছিলাম। রাইট নাও তুমি এ লেভেল কোথাও করবা বা করার চিন্তা করছো? অ্যাকচুয়ালি এ লেভেল আমি করবো না, আমি প্রায়োরিটি কোর্স করে কানাডা বা আমেরিকার বাইরে চলে যাবো। তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা, কন্টাক্ট আছে ওর সঙ্গে? না ভাই, আমাদের অ্যাকচুয়ালি ব্রেকআপ হয়েছে। আর ব্রেকআপের কারণটা ছিল ওর মা বাবা ওকে খুব প্রেশার দিতে থাকে, তো সেলফিশ হয়েছে হঠাৎ করে। আর চিন্তা করে আমি একটা মেয়ে, আমি আরো বয়ফ্রেন্ড পাবো, আর ওকে এরকম ফ্যাট দেখতে সুন্দর নাই, সো সামহাউ সে ব্রেকআপ করেছে তোমার সঙ্গে। আর তুমি আমাকে বলছিলে যে কোন একটা বই বের করা, তোমার কোন একটা বই রিলিজ হবে? হ্যাঁ, আমার একটা বই রিলিজ হবে, ওটার নাম ক্রুয়েল ফেট। 25 ডিসেম্বর এটা রিলিজ হবে। এই বইটা ভাই আমার লাইফ স্টোরি নিয়ে, যদি পারমিশন থাকে একটা কথা বলতে। শিওর ভাইয়া, অ্যাকচুয়ালি আমার আর ওর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আমি ছুরি নিয়ে ওর বাসায় যাই, নিজের হাত কেটে, যেন ও আমাকে আবার একসেপ্ট করে এটা দেখার জন্য, কিন্তু ও ভাবে আমি ওকে মারতে চাই। সো ভাই, আমি আপনার সবার সামনে ওকে সরি বলতে যাচ্ছি দ্যাট আমার এটা ইন্টেনশন ছিল না। ও ভাবতেছে আমি ওকে মারতেছি, বাট অ্যাকচুয়ালি আমি ওকে মারতে যাই নাই। আমি ওকে আই ওয়ান্ট হার ব্যাক ইন মাই লাইফ, দ্যাটস হোয়াই আই ওয়েন্ট। ফাইন। তোমার আজকে যে এই অবস্থাটা, পেছনে যদি একটা রিজনকে আমরা দাঁড় করাতে বলি, তাহলে কি তুমি তোমার ফ্যামিলি কি বলবা? ভাইয়া দেখেন, ছোটবেলা থেকে সবসময় মারধর,
নাকি তোমার ফ্রেন্ডস থেকে বলবা, নাকি তুমি স্কুলের এনভায়রনমেন্ট বলবা, আসলে কি বলবা তুমি? হ্যাঁ, আমি বলতে চাই দ্যাট আমি ছোটবেলা থেকে সব ফেস করছি, মারধর। আর যখন একটু লাইফে ফ্লোতে উঠতেছিলাম, কিন্তু লিগেল ওয়েতে উঠিনি, আমি ইলিগেল ওয়েতে উঠছি। when I finally got someone, I even lose her, আমি ওকেও হারাইছি। তার মানে ভাই আমার ভাগ্যটাই ঠিক নাই। So you think your fate is not okay? My fate is not okay, because ভাই আমি কেউ আমার লাইফে নেই। আমার গার্লফ্রেন্ড যে আমাকে এত লাভ করতো, তার মার থেকেও টাকা বের করে For the future, you have any plan, good plan? তুমি মাত্র 17, একটা মানুষের গড়ায়ও যদি বিষয় করি, তাহলে তোমার জীবনের 1/3 কেবল শেষ হয়েছে। If I have a plan, I just want all the teenagers from stopping from weed, তারপরে আজ এরকম আমার ফ্রেন্ডসরা এখন নেয়, অনেক ফ্রেন্ডস আছে আমার যারা নেয়, তাদেরকে আমি খারাপ নেশা থেকে আনতে চাচ্ছি। লাইফ ইজ রিয়েলি ইন্টারেস্টিং ইফ ইউ নো দ্য ওয়ে টু লিড ইট। পড়ালেখা, সবসময় পড়ালেখা ভাইয়া। So you believe that? Yeah ভাইয়া। And you have any good plan for the future? Yes ভাইয়া, I love driving, so আমি মানে আপনার ফর্মুলা রেসিং বা এরকম কিছু একটাতে যাওয়ার খুব ইচ্ছা আছে আমার। Okay, good wishes, but okay দিয়ে আমরা শুধু একটা কথাই বলতে চাই, he has a still dream. একটা মানুষ তখনই মরে যায় যখন তার স্বপ্ন থাকে না। সুতরাং ওর ভিতরে এখনো স্বপ্ন আছে, খুব সুন্দর একটা স্বপ্ন, এবং সে বড় হোক স্বপ্ন নিয়ে। বাট আমি একটা কথা বারবারই বলি, ও 17 বছরে যতটা ভোগান্তি নিজে ভোগাচ্ছে এবং ফ্যামিলিকে দিয়েছে, এটা স্টপ হতে পারতো যদি ওর সারাউন্ডিংটা ওর প্রতি সদয় হতো, ওকে ভালোভাবে ট্রিট করতো, ওকে বোঝার চেষ্টা করতো। কজ এভরি হিউম্যান, এভরি সিঙ্গেল লাইফ ইজ ডিফারেন্ট। সুতরাং সবার জন্য কেন একই নিয়ম হবে? সবাই কেন একই স্কুলে পড়াশোনা করে একই জায়গায় একই ভালো রেজাল্ট করবে? সবাই কেন A+ পাবে? সবাই, প্রত্যেকটা হিউম্যান বিং ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা। 700 কোটি মানুষ দুনিয়াতে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা 100 মিলে না, টুইনদের মধ্যে 100 মিলে না। এভরিবডিজ থিঙ্কিং ইজ ডিফারেন্ট। তাহলে প্রত্যেককে আমাদের আলাদা আলাদা ভাবে ট্রিট করা উচিত। সুতরাং একই স্কুল দিয়ে আমরা কেন সবাইকে জাজ করব? একই রেজাল্ট দিয়ে সবাইকে কেন জাজ করব? একই বিহেভ দিয়ে সবাইকে কেন মনে করব যে ও পার্সোনালিটি সম্পন্ন, ও পার্সোনালিটি লেস? বেসিক্যালি প্রত্যেকটা মানুষকে তার মতো করে বোঝার মতো মানসিকতা থাকাটা খুব জরুরি, এবং যেটা প্যারেন্টদের জন্য খুব বেশি জরুরি। তোমার লাস্ট ওয়ার্ড বোধহয় কিছু একটা বলার আছে, বাট ইউ হ্যাভ অনলি 10 seconds টু দ্যাট। ভাই, আই জাস্ট ওয়ান্ট টু, যদি আমার একটা মেসেজ কনভে করতে পারতাম, দ্যাট আই এম রিয়েলি সরি, আমাদের মধ্যে যা হয়েছে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আই থিংক ইউ স্টিল লাভ হার, রাইট? ইয়া, আই স্টিল। ফাইন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যত কথা তাকে বলো না কেন, ইউ শুড ওয়েট। এবং তোমার জায়গাটা থেকে, তুমি তো অনলি 17, আমি একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে তুমি অপেক্ষা করো। এবং তার জায়গাটা থেকেও বোঝার একটা বিষয় আছে, সে যদি খুব পুলিশ ওয়েতে তোমার কাছে ব্যাক করে, এবং তোমরা যেটা করেছো তোমাদের লাইফে, ইট ওয়াজ ভেরি রাফ, তোমাদের প্যারেন্টসরাও তোমাদের প্রতি খুব রাফ ছিল, যেই ভুলগুলো ভবিষ্যতে করো না। এবং যদি তোমরা ব্যাক করো, তোমাদের লাইফটা যদি সত্যি আবার সেটেল ডাউন হয়, সেক্ষেত্রে ডিপেন্ড অন আল্লাহ। বাট আমার মনে হয় না যে এই বিষয়ে, এই সম্পর্কটাকে এইভাবে আরো সামনের দিকে ক্যারি করা উচিত। সরি বলেছো, দ্যাটস এনাফ, বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং যেটা খুব জোর করে তার কাছ থেকে আদায় করা। মানে সরি বলছি, এই সরিটাকে তুমি সরি মেনে নিতে হবে, এটাও কিন্তু এক ধরনের বেয়াদবি। সো জাস্ট সরি বলেছো, ইটস এনাফ। ওকে, সো দিস ইজ দ্য স্টোরি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের পর্যায়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা এই মুহূর্তে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন, ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি হব। আর তিনি যে পুরো গল্পটা শুনেছেন সে ব্যাপারে আমরা আশ্বস্ত। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার মূল্যবান মতামত আশা করছি, কি বলবেন আপনি? যাহা বলিব তত্ত্ব বলিব অনুষ্ঠানের শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অতিথি আমাদের কাছে মোটামুটি জনার্থ পরিবারের এবং শিক্ষিত পরিবারের ছেলে, ও লেভেল কমপ্লিট করেছে, বাবা সরকারি কর্মকর্তা, মাও চাকরি করে। যা হয় আর কি, তার বাচ্চা অনুযায়ী যে বাবা মা সময় দিতে পারে না, সকালে বের হয়ে যায়, রাস্তায় দিয়ে আসে, অথচ তাদেরকে খুব কড়া শাসন করে। এটা তো একটা দিক গেল। আরেকটা হচ্ছে স্কুলে তাকে দুজন বন্ধু তাকে বুলিং করতো, তাকে মারতো, তার নামে নালিশ করতো, তার বই চলে নিত, চিৎকারি মারতো, কমপ্লেন করলে উল্টো আরো বেশি মারতো, তার বয়সে কাউকে বলতে পারতো না। এই যে বুলিং এর ব্যাপারটা, দুটোর ব্যাপারে এখানে আমি একটু উল্লেখ করতে চাই। মা বাবা চাকরি করলেই যে সমস্যা তা না, কিন্তু মা বাবা চাকরি করার পরেও সন্তানদেরকে কিছুটা সময়, গুণগত সময় দিতে পারলে এটা অনেকটা ভালো হয়। আমি সময় যে সারাক্ষণ বাসায় থাকতে হবে কোনো কথা নেই, সারাক্ষণ বাসায় থাকলেও কোনো লাভ হয় না। আবার কিছু সময়, অল্প সময় যদি বাচ্চাদের সঙ্গে ভালোভাবে, গুণগত ভাবে উন্নত সময় দেওয়া হয়, আন্তরিকতাটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্যাটি হওয়ার কথা না। দ্বিতীয়টা ইম্পর্টেন্ট, স্কুলে কলেজে এই জিনিসটা করাই হয় যে দুই একটা ছেলে মেয়ে একটা ছেলেকে এমন ভাবে টার্গেট করে যে তাকে টিজ করে, তাদেরকে অপমান করে, তাকে ছাপিয়ে তোলে, বা তাকে বিভিন্ন ভাবে হয়রানি রাস্তা নিবেশ করে। সেটা আবার তারা বয়স তাকে বলে না, কিন্তু স্কুল কর্তৃপক্ষের এটা দেখা দরকার।
এখন যে সন্তান আছে মা বাবা তাদেরও শেখানো উচিত, যেহেতু তারা আসলে সন্তানকে সময় দিতে পারেনি, সেই জন্য তারা জানতে পারেনি তার সন্তান এইভাবে লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এইভাবে সে ঘরে বাইরে দুই জায়গায় গিয়ে সে এইভাবে নির্যাতিত হয়েছিল, এটা কিন্তু একটা তার মানসিক স্বাস্থ্যের জন্য মোটেই মনে করছিল না। এবং যারা শুনছেন আর এটাতে তাদেরকে বলতেছি তারাও যাতে এরকম কাজ করতে বিরত থাকে, তা আসলের ঘটনা থেকে আমরা সেটাই সবাই শিখে নেবে আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।